আশা করি সবাই ভালো রয়েছে। তো প্রতিটা ক্লাসের মতো আজকেও আমরা এই স্লাইডটা দিয়ে শুরু করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইডে কাকে দেখা যাচ্ছে? একটু নামটা টাইপ করবে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় কি নাম ছিল? নরেন্দ্র। নরেন, ঠিক বলেছে। আমি তোমাদের আজকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে একটা স্টোরি বলবো, গল্প বলবো। গল্প দিয়ে শুরু করি। স্বামী বিবেকানন্দ সন্ন্যাস নেওয়ার পর আমাদের যে শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণ পরমহংস, তার সঙ্গে প্রতিদিনই মোটামুটি সাক্ষাৎ করতেন। তো একদিন তিনি রামকৃষ্ণদেবকে গিয়ে বলছেন যে গুরুজি, আপনি তো নাকি মাকে দেখতে পান, মা অর্থাৎ মা কালী, মা তারা, তো আমরা কেন দেখতে পাই না? আমরা তো মা করে ডাকি, কেন দেখতে পাই না? তো শ্রীরামকৃষ্ণ তখন কি বলছেন যে ও তোরা মাকে দেখবি, সেটা আগে বললেই হয়। ঠিক আছে, চ আমার সাথে, আমি মাকে দেখাচ্ছি। তো নিয়ে গেলেন স্বামী বিবেকানন্দকে নিয়ে। উনি একটা পুকুরের কাছে গেলেন, জল ভরা পুকুর একদম। সেখানে স্বামী বিবেকানন্দকে সঙ্গে নিয়ে তিনি নামলেন। কিছুক্ষণ পর বললেন যে দেখ, মাকে যদি দেখতে চাস তাহলে আমি যা বলবো, যা করব সেটা তোকে মেনে নিতে হবে। বলে হ্যাঁ, অবশ্যই মাকে দেখতে চাই, আমি যা করবেন তাই মেনে নেব। তখন কি করলেন উনি, শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দকে মাথাটা ধরে জলের মধ্যে একদম ডুবিয়ে ধরলেন। মোটামুটি 1 মিনিট 2 মিনিট ডুবানোর পরই আমাদের স্বামীজির দম বন্ধ হয়ে আসতে লাগলো। তখন তিনি ছটফট ছটফট করতে লাগলেন জলের তলায়, যে কিভাবে ওখান থেকে ছাড় পাবেন, নিষ্কৃতি পাবেন। এদিকে রামকৃষ্ণদেব তো একদম চেপে ধরে রেখেছেন, কিছুতেই মাথাটা তুলতে দিচ্ছেন না। তো অনেকক্ষণ এরকম ধস্তাধস্তির পর স্বামী বিবেকানন্দের মাথাটা তুলতে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। তো তখন স্বামী বিবেকানন্দ বলছেন, গুরুজি, আমি মাকে দেখতে চাইলাম, আপনি তো আমাকে মেরেই ফেলছিলেন। বলছে কেন, তুই মাকে দেখতে পাসনি? বলছে না তো, আমি তো আরেকটু হলে মরে যাচ্ছিলাম, মাকে দেখবো কোথা থেকে? বলছে ওরে শোন, তুই যতটা আকুল, যতটা ব্যাকুল হয়েছিলি তোর প্রাণের জন্য, তোর জীবনটাকে বাঁচানোর জন্য, তোর যতখানি কাকুতি মিনতি করছিলি, সেই কাকুতি মিনতিটুকু যদি মাকে দেখার জন্য থাকতো, ব্যাকুলতা যদি থাকতো, তাহলে অবশ্যই তুই মাকে দেখতে পেতিস। তাহলে তুই মাকে কেন দেখতে পাস না? কারণ তুই অতটা ব্যাকুল মায়ের জন্য কখনো হোসই না। যাই হোক, গল্পটা সত্যি মিথ্যা কি আছে না আছে সেটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় একটাই, সেটা হলো এই যে গল্পটা, এটা আমাদের কি শিক্ষা দেয়, যে আমরা কোনো কিছু চাইলে সেই জিনিসটাকে পাওয়ার জন্য, সেটা মায়ের দেখাই হোক, সরকারি চাকরি হোক, আমরা কতখানি ব্যাকুল হই, কতখানি পাওয়ার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি, তার উপর ডিপেন্ড করে যে আমরা সেটাকে পাবো কি পাবো না। তাহলে আমরা এই যে ক্লাস করছি, একটা দায়সারা ভাব রয়েছে আমাদের মধ্যে, যে চলো পরে রেকর্ডিং দেখে নেবো, আর নাহলে স্টাডি মেটেরিয়াল তো দিয়ে দিচ্ছে, একবার চোখ বুলিয়ে নেবো, ব্যাস স্টেজে মেকআপ। তাহলে এইভাবে এতটা ব্যাকুল হলে কি আর মাকে দেখা যায়? আই মিন, আমাদের গোলে কি আমরা পৌঁছতে পারবো আদৌ? প্রশ্নটা নিজেদের কাছে করো। যারা শুধু গল্প শুনবে বলে জয়েন করেছিলে, তাদের ইচ্ছে হলে তারা ক্লাস লিভ করতে পারো। তাদের নিজের নিজের গোলে পৌঁছানোর কতখানি ব্যাকুলতা রয়েছে তারা আজকে ভাবো। আমাদের কি, আমরা বলেছি প্রথম থেকে যে তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো, আমাদের 100% তোমাদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করব। চলো, আর সময় নষ্ট না করে ঢুকে যাই আজকের স্লাইডে। কি বলছেন স্বামীজি? ডু ইউ থিঙ্ক ইউ ক্যান টিচ ইভেন আ চাইল্ড? তোমার কি মনে হয় তুমি একটা শিশুকেও পড়াতে পারো?
ইউ ক্যান নট, না তুমি পড়াতে পারো না। দ্য চাইল্ড টিচেস হিমসেলফ, শিশুটা নিজেই নিজেকে শিক্ষা দেয়, অর্থাৎ নিজেই শেখে। ইয়োর ডিউটি ইজ টু অ্যাফোর্ড অপরচুনিটিস অ্যান্ড টু রিমুভ অবস্টাকলস। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে তাকে সুযোগ প্রদান করা। অ্যাফোর্ড অপরচুনিটিস মানে সে যাতে সুযোগটা পায় সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। এবং রিমুভ অবস্টাকলস, অবস্টাকলস মানে কি? অবস্টাকলস মানে বাধা বিপত্তি, অর্থাৎ তার যে শেখার বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে তোমাকে কি করতে হবে? দূর করতে হবে। তাহলেই কিন্তু একটা বাচ্চা নিজে নিজেকে শিখিয়ে নিতে পারবে, অর্থাৎ শিখতে পারবে নিজে নিজে। মানে অবস্টাকলকে দূর করতে হবে আমাদেরকে, আর তাদেরকে শেখার সুযোগটুকু দিতে হবে। তাহলে আমরা আজকে যেটুকুই পড়বো, আমি অ্যাজ এ টিচার তোমাদেরকে আজকে পড়াচ্ছি, তাহলে আমি কি তোমাদের পড়াতে পারি? না, পারি না। তোমরা নিজেই পড়তে পারো, তোমাদেরকে পড়ার সুযোগটুকু দিতে হবে, আর তোমাদের বাধাগুলো আমাকে অপসারণ করতে হবে। এইবার তোমাদের সুযোগ আমরা দিচ্ছি। প্রতিদিন সন্ধ্যে 7টার সময় আমাদের হাজার সমস্যা থাকলেও আমরা কিন্তু যেটুকু পারছি, যতটা পারছি তোমাদের জন্য মেটেরিয়াল প্রিপেয়ার করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, প্রেজেন্ট করছি তোমাদের সামনে। কিন্তু তোমরা কি করছো? ও থাক, আজকে একটু অসুবিধা আছে, পরে রেকর্ডিং দেখে নেবো। তাহলে তোমরা কিন্তু অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করছো না। হয়তো কথাগুলো শুনতে তোমাদের খারাপ লাগছে অনেকের, কিন্তু এটা বাস্তব যে তোমরা সেই অপরচুনিটিটাকে কিছুতেই কাজে লাগাচ্ছ না। আর তোমাদের সামনে অবস্টাকেল যেগুলো আসবে বা আসছে সেগুলো যে আমরা দূর করব, যে চলছেই না, পথই চলছে না, তার বাধা আসবে কোথায়? অতএব স্বামীজি আরেকটা কথা আমি বলে নিই। কি বলেছিলেন? ওঠো, জাগো এবং কি বলো? কে বলবে? লিখতে পারবে কেউ? তাহলে বুঝবো আমার কথা তোমরা শুনছো এবং ভালো লাগছে। লেখো দেখি লক্ষ্য, এই বাণীটা। লক্ষ্য স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। লক্ষ্য মানে আপনি যেটা বললেন শেষের লাইনটা হচ্ছে যে লক্ষ্য স্থির হওয়া না পর্যন্ত, মানে যেটা চাইছো সেটা না পাওয়া পর্যন্ত তোমার কর্ম তুমি করে যাও, এরকম কিছু একটা হ্যাঁ, মানে বিষয়টা। লক্ষ্য স্থির হওয়া না পর্যন্ত বা লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত। হ্যাঁ, তোমাদের লক্ষ্য স্থির, আমাদের প্রত্যেকের লক্ষ্য স্থির, কিন্তু সেখানে পৌঁছতে গেলে আমাদের কি করতে হবে? থামলে চলবে? আমরা তো ঘুমোচ্ছি, জেগে জেগে ঘুমোচ্ছি। উনি যে বলছেন ওঠো, কোথা থেকে উঠতে বলছেন? আমাদের এই ঘুম থেকে উঠতে বলছেন। এই যে আমরা ক্লাসে থাকছি না, থাকলেও কিছুক্ষণ থাকার পর বেরিয়ে চলে যাচ্ছি, এগুলো তো ঘুম এক ধরনের। উই আর স্লিপিং, ঠিক আছে? আমরা জেগে জেগে ঘুমোচ্ছি। যাই হোক, অনেক বক বক করলাম, পরের স্লাইডে চলে যাচ্ছি। আশা করব তোমরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। আমি যেভাবে তোমাদেরকে পড়াবো সেটা হয়তো সকলের মনোপুত নাও হতে পারে, কারণ আমরা প্রত্যেকে এখানে মোটামুটি বিভিন্ন এজ গ্রুপেরও আছি, বিভিন্ন সোশ্যাল বা ইকোনমিক্যাল স্ট্রাকচার থেকে আসছি, আমরা বিলং করছি। তো এবং সেই হিসেবে আমাদের প্রত্যেকের যে চাহিদা, মানসিক চাহিদা, সেগুলো ভিন্ন ভিন্ন। তবুও একটু কোঅপারেট করবে, যদি অসুবিধা হয় আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, শুরু করছি, আমি পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমি এর পরের স্লাইডে যখন যাব, আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমরা এমসিকিউ দেখলে মেসেজের সঙ্গে সঙ্গে তোমরা আনসারগুলো দিতে লাগো। তো আমি নেক্সট স্লাইডে গেলেই তোমরা এমসিকিউ দেখতে পাবে, কিন্তু আমি সকলকে রিকোয়েস্ট করব কেউ অ্যান্সার মেসেজ বক্সে বা চ্যাট বক্সে দেবে না। তোমরা প্রত্যেকে, যে আমি বলেছিলাম না আজকে পেপার পেন রাখতে, সেইখানে নাম্বার দিয়ে দিয়ে, সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে, পাশে এ বি সি ডি যেটা আনসার হবে বলে মনে করছো তোমরা বা শিওর তোমরা, সেইগুলো নোট করো। আমি সবকটা এমসিকিউ শেষ করে তোমাদের প্রত্যেকের স্কোর জানতে চাইবো, তখন তোমরা চ্যাট বক্সে পোস্ট করলে আমি দেখতে পাবো কার স্কোর কত। তারপরে আমি তোমাদের আজকের ক্লাসটা করিয়ে দেবো। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এমসিকিউ দেখবে, কেউ চ্যাট বক্সে অ্যান্সার করবে না, নিজের পেপার পেনটা হাতে নাও, ওখানে অ্যান্সারটা লিখে রাখো আপাতত। ঠিক আছে, এখানে কি বলছে? চেক ইউর লার্নিং ফ্রম প্রিভিয়াস ক্লাস। আগের দিন যে ক্লাসটা আমাদের হয়েছে মনে আছে নিশ্চয়ই তোমাদের, কিসের উপর ছিল সেটা?
অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। তো সেই ক্লাসের উপরে আমি কিছু এমসিকিউ আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো আশা করছি সেগুলো তোমরা পারবে অ্যান্সার করতে, কিন্তু অ্যান্সারটা চ্যাট বক্সে নয়, কাগজে তোমরা আপাতত লিখে রাখো। আচ্ছা, প্রথম কোশ্চেন কি আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ প্রাইমারিলি এ বা অ্যান হতে পারে ড্যাশ প্রসেস, while ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ অথবা অ্যান, যা খুশি হতে পারে ড্যাশ প্রসেস। মানে লার্নিং এবং অ্যাকুইজিশন এই নিচের অপশনগুলোর মধ্যে কোন প্রসেস? এ কনসাস এবং সাবকনসাস, অর্থাৎ এই কনসাসটা এখানে বসবে, সাবকনসাসটা এখানে বসবে, কিংবা বি সাবকনসাসটা এখানে বসবে, কনসাসটা এখানে বসবে। সি আছে ফর্মাল, ন্যাচারাল, ডি আছে সিস্টেমেটিক এবং আনগাইডেড। এর মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে তোমরা তোমাদের পেপারে নোট করো। কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস ল্যাঙ্গুয়েজ লার্নিং? নিশ্চয়ই কোশ্চেনটার মানে তোমরা বুঝতে পারছো যে নিচের যে স্টেটমেন্টগুলো রয়েছে, উক্তিগুলো রয়েছে, যে বক্তব্যগুলো রয়েছে, তার মধ্যে কোনটা শুট করছে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং লার্নিং দুটো আলাদা বিষয় ছিল, তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে কোনটা সঠিকভাবে এখানটায় একদম অ্যাপ্লিকেবল হচ্ছে। কি বলছে? ইট অকার্স ইনসিডেন্টালি উইথ ডাইরেক্ট ইনস্ট্রাকশন, মানে লার্নিং এইভাবে হতে পারে। বি কি বলছে? ইট ইজ এ ন্যাচারাল প্রসেস সিমিলার টু এ চাইল্ডস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, প্রথম ভাষার মতো এটাও একটা প্রাকৃতিক প্রক্রিয়া, ন্যাচারাল মানে স্বাভাবিক প্রক্রিয়া। সি ইট ইজ এ কনসাস মেথডিক্যাল প্রসেস ইনভলভিং গ্রামার রুলস। আর ডি তে কি আছে? মানে এটা কি বলছে? এটা কনসাস মানে একদম সচেতন ভাবে বিভিন্ন পদ্ধতিগতভাবে কি হয়, গ্রামার রুলস শেখা হয়। আর ডি তে হচ্ছে ইট ইজ প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমাদের আগের দিন আমরা এলএডি ল্যাড পড়েছিলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তো তার উপর নির্ভর করে লার্নিংটা। এই চারটের মধ্যে কোন আনসারটা হবে তোমরা লিখে রাখো। নেক্সট স্লাইডে যাচ্ছি। একবার দেখে নাও, আমি ওয়েট করছি একটুখানি। আচ্ছা, এবার আমি নেক্সট স্লাইডে গেলাম। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? when children are exposed to their native language in their environment and begin to use it naturally, this is an example of, যখন শিশুরা তাদের প্রাকৃতিক স্বাভাবিক পরিবেশে থাকে এবং প্রথম ভাষাটার সংস্পর্শে এসে সেটাকে স্বাভাবিকভাবে শেখে, এটা কিসের উদাহরণ? ল্যাঙ্গুয়েজ লার্নিং, নাকি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, নাকি ফর্মাল ইনস্ট্রাকশন, নাকি কমিউনিকেটিভ কম্পিটেন্স? এই চারটের মধ্যে কোনটা হতে পারে? তোমরা আনসারটা তোমাদের পেপারে আপাতত নোট করো, যে 3 বা 3 এর এ বি সি ডি যেটা হবে। কোশ্চেন নাম্বার 4 দেখো। অ্যাকর্ডিং টু স্টিফেন কার্সেন, দ্য অ্যাকোয়ার্ড সিস্টেম ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর। আমি আগের দিন বলেছিলাম যে স্টিফেন কার্সেন কি বলেছিলেন দ্য মনিটর থিওরি, সেখানে তিনি বলেছিলেন যে আমাদের পূর্বার্জিত জ্ঞান সেটা কি করে, আমাদের যে পরে আমাদেরকে ইনপুট দেওয়া হয় সেই ইনপুটটাকে মনিটর করে এবং আমাদের আউটপুটটাকে কন্ট্রোল করে। তাহলে দেখো তো এর মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে? মনিটরিং ওয়ান্স ল্যাঙ্গুয়েজ আউটপুট, বি তে আছে ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর স্পন্টেনিয়াস কমিউনিকেশন, সি তে আছে এক্সপ্লিসিট নলেজ অফ গ্রামার রুলস, এবং ডি তে আছে মেমোরাইজিং ভোকাবুলারি লিস্ট। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা অ্যাপ্লিকেবল হচ্ছে? মানেগুলো তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। কি বলছে? মনিটরিং ওয়ান্স ল্যাঙ্গুয়েজ আউটপুট, একজনের ভাষার যে আউটপুট হবে, অর্থাৎ কি ভাষা সে বলবে বা প্রত্যুত্তর দেবে, সেটাকে মনিটর করা। বি তে কি বলছে? ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর স্পন্টেনিয়াস কমিউনিকেশন, মানে একদম কি বলে স্পন্টেনিয়াস, মানে তোমরা কি বলতে পারো, কন্টিনিউয়াস যেটাকে বলতে পারো, বা স্বতঃস্ফূর্ত ভাবে যে কমিউনিকেশন মানে যোগাযোগ করা, কথাবার্তা বলা, তার জন্য ভাষা ব্যবহার করে অ্যাকর্ড সিস্টেম। আরেকটা কি বলেছে? এক্সপ্লিসিট নলেজ অফ গ্রামার রুল, গ্রামার রুলসের সম্বন্ধে জ্ঞানটাকে আর কি কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। মেমোরাইজিং ভোকাবুলারি লিস্ট, তাহলে কি করে না, যে আগে যে শব্দ ভান্ডারটা রয়েছে, মানে স্মৃতিশক্তিতে যে শব্দগুলো রয়েছে সেটাকে মেমোরাইজ করায়, মনে করানোর চেষ্টা করে। তাহলে অ্যাকর্ড সিস্টেম কি করে? এই চারটে অপশনের মধ্যে তোমরা সঠিক আনসারটাকে সিলেক্ট করে রাখো। কোশ্চেন নাম্বার 4 এ যাচ্ছি, 4 এ আছি, 5th এ চলে গেলাম। The theory that views language development as a result of imitation, এই শব্দটা ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ইমিটেশন মানে নকল করে যেভাবে ভাষা শিখছে, সেই থিওরিটাকে, তত্ত্বটাকে
প্র্যাকটিস অ্যান্ড রিএনফোর্সমেন্ট, ব্যবহার মানে বারবার প্র্যাকটিস মানে তো তোমরা জানো অনুশীলন করা, এবং রিএনফোর্সমেন্ট মানে এটাও জানো তোমরা যে প্রবলক, আমরা পজিটিভ রিএনফোর্সমেন্ট নেগেটিভ রিএনফোর্সমেন্ট আগের দিন শিখেছি। ফ্রম দ্য এনভায়রনমেন্ট ইজ নোন অ্যাজ, মানে এই যে থিওরিটা, এই চারটে থিওরির মধ্যে কোন থিওরিতে এইগুলো বলছে, ইমিটেশন, প্র্যাকটিস, রিএনফোর্সমেন্ট ফ্রম দ্য এনভায়রনমেন্ট। তাহলে দেখো চারটে থিওরি আছে, নেটিভিস্ট, বিহেভিয়ারিস্ট, কগনিটিভ আর ইন্টারঅ্যাকশনিস্ট। তাহলে এই যে এই চারটের মধ্যে কোনটা সঠিক আনসার তোমরা নোট ডাউন করো। কোশ্চেন নাম্বার 6 কি আছে, হুইচ থিওরি এমফাসাইজেস দ্য রোল অফ সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কালচার ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে এটাও সেই থিওরি থেকে কোশ্চেন, কোন থিওরি, এই চারটে থিওরি আছে দেখো, না এই লাস্টের থিওরিটা একটু পাল্টে দিয়েছে, সোশিও কালচারাল দিয়েছে। এই চারটের মধ্যে কোন থিওরিতে কি বলছে, যে সোশ্যাল ইন্টারাকশনের কথা বলছে, সামাজিক যে মিথস্ক্রিয়া তার কথা বলছে, এবং কালচার মানে সংস্কৃতির সম্বন্ধে বলছে ভাষার বিকাশের ক্ষেত্রে। চারটে থিওরির মধ্যে কোন থিওরিতে এই কথাগুলো বলা হচ্ছে? অ্যান্সারটা ঠিক করে রাখো। নেক্সট চলে যাচ্ছি, নাহলে সময়ের অভাব হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, which of the following is considered an internal factor that influences language acquisition? ইন্টারনাল ফ্যাক্টর, এক্সটার্নাল ফ্যাক্টর বুঝতেই পারছো, দেখো পরের কোশ্চেনটা এক্সটার্নাল ফ্যাক্টরে আছে। ইন্টারনাল ফ্যাক্টর মানে যেগুলো নিজের অভ্যন্তরীণ, কোনো একটা স্টুডেন্ট বা শিক্ষার্থী যাই বলো, তার ভেতর থেকেই কোন জিনিসটা আর কি কোন ফ্যাক্টর হিসেবে কাজ করে। অ্যাকুইজিশনের ক্ষেত্রে মনে রাখবে, এটা কিন্তু লার্নিং এর ক্ষেত্রে না, অ্যাকুইজিশন। চারটে আছে, অ্যাক্সেস টু নেটিভ স্পিকার, কোয়ালিটি অফ টিচিং, মোটিভেশন অ্যান্ড অ্যাটিটিউড, লার্নিং এনভায়রনমেন্ট। এই চারটের মধ্যে কোনটা ইন্টারনাল ফ্যাক্টর হিসেবে দেখা যেতে পারে, আর ঠিক একইভাবে এর মধ্যে কোনটা এক্সটার্নাল ফ্যাক্টর কিসে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে, স্পেশালি ইন দ্য ওরাল অ্যাসপেক্টস। মানে এটা কি, ওরালের বাংলা কি, মৌখিক, মানে যেটা আমরা মুখে বলি, আর অরাল মানে কি, যেটা শুনতে পাই, শ্রাব্য, শ্রবণযোগ্য যেটা। সেখানে কোনটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে বা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রয়েছে? চারটে অপশন আছে, দ্য লার্নার্স পার্সোনালিটি, প্রায়র লিঙ্গুইস্টিক নলেজ, অ্যাক্সেস টু নেটিভ স্পিকার্স এবং দ্য লার্নার্স ইন্টেলিজেন্স। এই চারটের মধ্যে কোনটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিসের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, স্পেশালি ইন ওরাল অ্যাসপেক্টস, মানে মৌখিক মানে কথ্য শ্রাব্য ব্যাপারটাতে, যখন অ্যাকুইজিশন তো কথ্য শ্রাব্য মাধ্যমে হচ্ছে, শুনছে, শিখছে, বলছে, তো সেখানটা সব থেকে বেশি ইম্প্যাক্ট কোনটার দেখা যায়। 8টা কোশ্চেন আশা করি সবাই দেখে নিয়েছো, বেশ। চলে যাচ্ছি আমি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ প্রাইমারিলি এ অবলিক এন ড্যাশ প্রসেস। এটা ভালো করে একটু ভাবো, অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে কি আমরা পড়েছিলাম, অর্জন। তাহলে অর্জনের ক্ষেত্রে কোনটা হতে পারে, অর্জন আমরা কনসিয়াসলি কি করি না সাবকনসিয়াস ওয়েতেই হয়ে যায়? তাহলে দেখো এ বি সি ডি এর মধ্যে বোঝা যাচ্ছে যে অর্জন সাবকনসিয়াস আর লার্নিং হচ্ছে কনসিয়াস। তাহলে বি এরটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, চলো আমি তোমাদের কাছ থেকে পুরো স্কোর নেবো। হ্যাঁ, প্রত্যেকে নিজের স্কোরটা বলবে, মানে কত আউট অফ 8, 8টা কোশ্চেন আছে, সেটা কিন্তু আমাকে তোমরা লাস্টে বলবে। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস ল্যাঙ্গুয়েজ লার্নিং? ইট অকার্স ইনসিডেন্টালি উইদাউট ডিরেক্ট ইনস্ট্রাকশন। তাহলে এই যে উইদাউট ডিরেক্ট ইনস্ট্রাকশন, হ্যাঁ, এটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য বলো তো তোমরা? মানে তোমরা বলবে কি, আমি বলে দিচ্ছি, এটা আমরা কি শিখেছিলাম যে কাউকে ইনস্ট্রাকশন দিতে হয় না, অটোমেটিক্যালি ঘটনাক্রমে, ইনসিডেন্টালি মানে ঘটনাক্রমে আমরা শিখে যাই। কোনটা হয়, সেটা লার্নিং হয়? হয় না, সেটা অ্যাকুইজিশন হয়। তাহলে এটা গেল না, তাহলে কোনটা গেল? চলে আসো বিয়ে কি বলছে, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস সিমিলার টু এ চাইল্ডস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তাহলে লার্নিং কি ন্যাচারাল প্রসেস? আগের দিনে আমরা বারবার বলেছিলাম যে আমরা কিন্তু আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্টে থেকেই কিন্তু শিখি, যেটা স্কুল হতে পারে বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে পারে, যেখান থেকে আমরা কোনো ভাষা শিখি। তাহলে ন্যাচারাল প্রসেস হচ্ছে না। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা যেভাবে একটা স্টুডেন্ট শিখছে, লার্নিং কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে অন্তত সেইটা হয় না, নর্মালি সে কিন্তু অর্জন করে না, তাকে নিয়ম মাফিক শেখাতে হয়। তাহলে এটাও যাচ্ছে না। সি এরটা কি বলছে, ইটস এ কনসাস মেথডিক্যাল প্রসেস ইনভলভিং গ্রামার রুলস। তাহলে এটা একটা কি সচেতন এবং মেথড মানে কি
বিভিন্ন যে উপায়গুলো রয়েছে, প্রক্রিয়াগুলো রয়েছে, তার মাধ্যমে গ্রামার রুলস, ব্যাকরণের নিয়ম শিখিয়ে কি লার্নিং সম্পন্ন হয়? এটা মনে হচ্ছে হতে পারে। ডিএটা কি বলছে? ইট ইজ প্রাইমারিলি ডিপেন্ডেন্ট অন এ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাডের উপর ডিপেন্ড করে, ল্যাডের উপর ডিপেন্ড করে লার্নিং হয় না। ল্যাডের উপর ডিপেন্ড করে কি হয়? এই তো এখানেই কথাটা লুকিয়ে রয়েছে। ল্যাড মানে অ্যাকুইজিশন হবে। তাহলে সঠিক অ্যান্সার কি হলো? সি। নেক্সট চলে যাচ্ছি। তিনেরটা কি অ্যান্সার আছে? আমি বারবার পড়ে সময় নষ্ট করছি না, কারণ ক্লাসে যেতে হবে আমাদের, শুধু এই নিয়ে পড়ে থাকলে হবে না। তিনেরটা অ্যান্সার হচ্ছে, প্রথম কোশ্চেনটা একবার বলে নি। When children are exposed to their native language in their environment and begin to use it naturally, it is example of কি হয়? নিজে নিজেই তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে কি বলেছিলাম, নিজস্ব যে ভাষাটা, আঞ্চলিক ভাষাটা, সেই সামনে এক্সপোজ হলে, মানে তার সামনে পড়লে নিজেরাই শিখে না। এটা কি লার্নিং? তো নয়। ঠিক আছে, ফর্মাল ইনস্ট্রাকশন এটা হচ্ছে না, কমিউনিকেটিভ কম্পিটিশন হচ্ছে না, তাহলে একমাত্র ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হচ্ছে। বি এর অ্যান্সার হচ্ছে। কেউ কি মাইক অন করেছো? কিছু বলবে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, কেউ একটা অ্যান্সার দিলে, রিমা খান, এটা কোনটার অ্যান্সার? অ্যান্সার এইভাবে আমি চাইনি। তিনেরটা বি অ্যান্সার হলো, ঠিক আছে। চারটা কি বলছে? অ্যাকর্ডিং টু স্টিফেন কার্সন, অ্যাকোয়ার্ড সিস্টেম, আমাদের যেটা আমরা অলরেডি যে লার্নিংটা আমাদের হয়েছে, সেটাকে তিনি কি বলেছিলেন? অ্যাকোয়ার্ড সিস্টেম, মানে আমাদের মধ্যেই রয়েছে, সেটা আমাদের ব্রেনের ভেতরে সেটা অলরেডি রয়েছে। সেটা কি করে? মনিটরিং ওয়ান্স ল্যাঙ্গুয়েজ আউটপুট, একজনের ভাষার যে প্রতিক্রিয়া, যেটা আউটপুট, সেটাকে মনিটর করে। অবশ্যই করে, তাহলে এটাও হতে পারে। দেখি বাকিগুলো দেখি। ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর স্পন্টেনিয়াস কমিউনিকেশন, ঠিক আছে, মানে একদম স্বচ্ছন্দভাবে কমিউনিকেট করার জন্য ভাষাকে ব্যবহার করতে সাহায্য করে অ্যাকোয়ার্ড সিস্টেম। এক্সপ্লিসিট নলেজ অফ গ্রামার রুলস, গ্রামারের বিভিন্ন নিয়মগুলোকে ব্যাখ্যা করে। আর মেমোরাইজিং ভোকাবুলারি লিস্ট। তাহলে অ্যাকোয়ার্ড সিস্টেম দেখো সবকটাই কিন্তু করে না তা নয়। আমাদের গ্রামারের রুলস গুলোকে জানায়, ঠিক আছে, ভোকাবুলারি, আমাদের শব্দ, মাথার ভিতরে যে শব্দগুলো রয়েছে, সেটাও তো আমাদের অ্যাকোয়ার্ড সিস্টেমের মধ্যেই রয়েছে। তাহলে এর মধ্যে প্রাইমারিলি রেসপন্সিবল জানতে চেয়েছে। প্রাইমারি মানে একদম প্রাথমিকভাবে মনিটরিং করে। হ্যাঁ, মনিটরিং তো করে, কিন্তু সেটা কি একদম প্রথম উদ্দেশ্য সেটা? না। এক্সপ্লিসিট নলেজ গ্রামার রুলস, গ্রামার রুলসগুলোকে মনে করায় না, এটাও একদম প্রাথমিক নয়। শব্দগুলোকে মনে করায়, এটাও প্রাথমিক নয়। এইটা প্রাথমিক, যে স্পন্টেনিয়াস কমিউনিকেশন, স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে যোগাযোগ রক্ষা করা, তার জন্য এই অ্যাকোয়ার্ড সিস্টেমটা প্রাইমারিলি রেসপন্সিবল। বেস্ট হয়ে গেল চারটা। তাহলে বি। পাঁচেরটা, দ্য থিওরি দ্যাট ভিউজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যাজ এ রেজাল্ট অফ ইমিটেশন, প্র্যাকটিস অ্যান্ড রেনফোর্সমেন্ট। এটা কি বলতো? ইমিটেশন মানে কোনো কিছু দেখে দেখে নকল করা, প্র্যাকটিস মানে বারবার করা, অনুশীলন, আর রেনফোর্সমেন্ট মানে হচ্ছে ওই সাবাসী পাওয়া, বা প্রবলক যেটাকে বলছে, যে পজিটিভ নেগেটিভ দুরকম ছিল। হ্যাঁ, তো এটা কোন থিওরিতে ছিল? আমরা ভালো করে ভাবলে একটু পেয়ে যাবো। নেটিভিস্ট? না, নেটিভিস্ট কে বলেছিলেন? হ্যাঁ, চমস্কি। তিনি কিন্তু এইসব বলেননি। কিন্তু দেখো, এই রেনফোর্সমেন্ট কথাটা শুনলেই মোটামুটি আমরা বুঝে যাচ্ছি যেটা কোন থিওরি ছিল। পাঁচের বি হবে, বিহেভিয়ারিস্ট। ঠিক আছে, এই চার রকম থিওরি আমরা আগের দিন আলোচনা করেছিলাম, নেটিভিস্ট, বিহেভিয়ারিস্ট, কগনিটিভ। তার মধ্যে দেখো এই যে ব্যাপারটা, রেনফোর্সমেন্টের ব্যাপারটা অন্তত যদি ভালো করে নোটিস করো, তাহলে এই থিওরিটির মধ্যেই বারবার বলা হচ্ছিল। আচ্ছা, 6 এ কি আছে? বলছে হুইচ থিওরি এমফাসাইজেস দ্য সোশ্যাল রোল অফ সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কালচার ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, মানে আমাদের যে সামাজিক যে মিথস্ক্রিয়া, সেটা কিছু হতে পারে। নেটিভিস্ট নয়, ওটা তো সহজাত বলছে। নেটিভিস্ট মানে কি ছিল? সহজাত, আমাদের সাথেই জন্ম নেয়। আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা আমাদের জন্মের সাথে সাথেই সহজাতভাবে জন্ম নেয়, এটা নয়। বিহেভিয়ারিস্ট, আচরণগত, এটাতেও নয়। কগনিটিভ, এটাতেও নয়। প্রজ্ঞামূলক যেটা ছিল, তাহলে কিছু হবে এটা? এই সোশ্যাল ইন্টারাকশন মানেই সোসিও কালচারাল। তাহলে কি হলো? ছয়টা ডি, সোসিও কালচারাল। চলে যাও পরের স্লাইডে। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যান ইন্টারনাল ফ্যাক্টর? ঠিক আছে, তাহলে একটা বাচ্চার মধ্যে, একটা শিক্ষার্থীর মধ্যে এই চারটের মধ্যে কোনটা ফ্যাক্টর কি করে? তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, কোনটা করতে পারে? অ্যাক্সেস অফ নেটিভ স্পিকার, মানে
বাইরে আশেপাশে যারা আছে তারা তাদের স্থানীয় ভাষায় কথা বলছে কিনা, সেটা কি তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর প্রভাব ফেলবে? তার ইন্টারনাল ফ্যাক্টর হবে। এটা তো বাইরে থেকে আসছে। নেটিভ নেটিভ স্পিকার যদিও থাকে, সেটা তো শিশুর বাইরের পরিবেশে রয়েছে, তার মানসিকভাবে তো তাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে না। কোয়ালিটি অফ টিচিং, যে টিচার পড়াচ্ছে তার কোয়ালিটিটা কি খুব একটা ইনফ্লুয়েন্স করে অ্যাকুইজিশনে? না, টিচারের যে কোয়ালিটি, টিচিং এর যে কোয়ালিটি, সেটা ইনফ্লুয়েন্স করে লার্নিংকে, অ্যাকুইজিশনকে সেরকম ভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে না। মোটিভেশন এন্ড অ্যাটিটিউড, এইটা দেখো ভালো করে ভাবো, সে মোটিভেটেড কিনা এবং তার অ্যাটিটিউড, সে শিখবো এই মানসিকতা তার আছে কিনা, সেইটা কিন্তু অবশ্যই ইনফ্লুয়েন্স করে কার উপর? অ্যাকুইজিশনের উপর। তাহলে সঠিক অ্যান্সার হলো সি। ডিএটা একবার দেখে নেবো। লার্নিং এনভায়রনমেন্ট মানে পরিবেশ, পরিবেশটাও সেই এক্সটার্নাল হয়েছে। এই সবকটাই দেখো ভালো করে বুঝতে পারবে, এটা এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল, এটাও এক্সটার্নাল, একটাই ইন্টারনাল, মানে ভেতরের ওই শিশুটার মানসিকভাবে বা শিক্ষার্থীর মানসিকভাবে এটাকে প্রভাব ফেলতে পারে। আর একটা এক্সটার্নাল ফ্যাক্টর, তাহলে ওইভাবেই আমরা দেখবো। কি বলছে? ওরাল অ্যাসপেক্ট, এটা একটু মাথায় রাখবে, যে যখন শুনে শিখছে বা বলছে তার উপর প্রভাব ফেলছে এবং সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে কোনটা, এবং সেটা এক্সটার্নাল ফ্যাক্টর হতে হবে। লার্নার্স পার্সোনালিটি, এটা ভেতরের ব্যাপার, ইন্টারনাল, তাহলে অ্যান্সার হবে না, প্রথমে আমরা এটাকে রিজেক্ট করলাম। বি প্রায়র লিঙ্গুইস্টিক নলেজ, আগের ভাষাগত জ্ঞান, এটা কি হবে? এটা কি এক্সটার্নাল ফ্যাক্টর না ইন্টারনাল ফ্যাক্টর? ইন্টারনাল, তাহলে এটাকেও আমরা রিজেক্ট করলাম। অ্যাক্সেস টু নেটিভ স্পিকার, এটা বাইরের, এক্সটার্নাল তো বটেই, কিন্তু এটা কি আমাদের উপর প্রভাব ফেলে? আরেকটি কি বলছে, দ্য লার্নার্স ইন্টেলিজেন্স, এটাও কিন্তু ইন্টারনাল, তাহলে একটাই এক্সটার্নাল আছে, সেই হিসেবে এটাই কারেক্ট হচ্ছে। হ্যাঁ, এটাও কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি। তবুও একটা জিনিস বোঝো, যে এক্সটার্নাল ফ্যাক্টর মানে বাইরের যারা রয়েছে, যারা তার সঙ্গে কথোপকথন করে, অর্থাৎ কথা বলে, তাদের সাথে অ্যাক্সেস রয়েছে কিনা, মানে তাদের সঙ্গে সে সামনাসামনি হচ্ছে কিনা বা কথা বলছে কিনা, ইন্টারেক্ট করছে কিনা, এই এক্সটার্নাল ফ্যাক্টরটা কিন্তু তাহলে প্রভাব ফেলে ওরাল অ্যাসপেক্টস এর উপর। বেশ, এবার বলো, প্রত্যেকে নিজের নিজের স্কোর পোস্ট করো, কার কত হলো 8 এর মধ্যে। বাহ, স্কোর মোটামুটি খারাপ নয় আমি যেটুকু দেখছি, কিন্তু আমরা 8-এ 8 পাওয়ার মতো কবে পড়বো? পেয়েছো অনেকেই, নাসরিন আক্তার, সৌরিশ ঘোষ, সবাই তোমরা দেখতে পাবে, আমি আর পড়ছি না নামগুলো। সুপর্ণা দে স্কোর কিন্তু খুব কম হয়েছে, 5, 6, 7, 7, 7, 6, 7, 6, 6। আচ্ছা, আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা যে আগের দিনের ক্লাসটা যখন হলো, এই যে 5 স্কোর যাদের আসছে না, এরা তোমরা এক কাজ করতে পারো, যদি সময় কম থাকে তাহলে তোমরা দেখবে ওই যে রেকর্ডিং গুলো রয়েছে আমাদের, সেইখানে সামারি থাকছে, এআই সামারি, খুব সুন্দর দিচ্ছে, আমার তো খুব ভালো লাগছে পড়তে। একদম সংক্ষেপে আমার গোটা ক্লাসটাকে সামারাইজ করে বাংলায় জিস্ট করে দিচ্ছে। সামারাইজ মানে জিস্ট, তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, এত সংক্ষেপে যে তোমার পড়তে কয়েক মিনিট লাগবে মাত্র, কিন্তু পুরো বিষয়টাকে তোমাকে একবার, একবার কেন, যতবার পড়বে ততবার প্রথম থেকে শেষ পর্যন্ত টাচ করে যাবে, এবং ওটা খুব ভালোভাবে তোমার মাথায় ঢুকে যাবে। এটা কি জানো তোমরা যে এরকম ভিডিওর নিচে নিচে, হ্যাঁ দেখেছি নিউ ফিচার এটা, ওইটা একবার চোখ বোলাবে সবাই। ওটা আমি চাইলে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে ওখানে পাওয়া যায়, যেহেতু আবার হোয়াটসঅ্যাপে দেওয়া মানে তোমাদের বিরক্ত করা। যাই হোক, এটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, যে ওইখান থেকে দরকার হলে সামারিটাও একবার দেখে নেবে, তাহলে কি হবে, যেটা মনে পড়ছে না সেটাও হুট করে মনে পড়ে যাবে। চলো ঠিক আছে, স্কোর আজকে খুব একটা আমার মনোভূত হলো না, আমি ভেবেছিলাম ম্যাক্সিমামই 8/8 থাকবে। যাই হোক, আজকের ক্লাসটা ভালো করে করো, যাতে কি হয় পরের দিন একদম 10/10। ঠিক আছে, তোমাদের এক্সামও নেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, সেখানটা তো আশা করি তোমরা ভালো পারফর্ম করবে সবাই। চলো আজকে টপিকে যাচ্ছি। আজকেও আমরা পেডাগজি পড়বো। বোরিং না? খুব বোরিং, কিছু করার নেই, একটু একটু বোরিং জিনিসও পড়তে হয়, কারণ আমরা টিচার হতে চলেছি, যাদেরকে পড়াবো তাদেরকে আমাদের এই সমস্ত বোরিং জিনিস না জানলে পড়াতে অসুবিধা হবে।
যাই হোক, আজকের প্রথম স্লাইডে কি ছিল, যে আমরা একটা শিশুকেও পড়াতে পারি না, স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা শুধু তার পড়াশোনার বাধাগুলোকে দূর করতে পারি এবং তার সামনে সুযোগ প্রস্তুত করতে পারি। তাহলে তার জন্য আমাদের কি জানতে হবে, আমরা অ্যাজ এ টিচার যখন জয়েন করব, এই শিক্ষার্থীগুলোর সামনে অপরচুনিটি আমাদেরকে এনে দিতে হবে এবং তাদের কোনো বাধা থাকলে সেটাকে দূর করতে হবে। তাই আজকে আমরা পড়বো কি, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ টিচিং মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ টিচিং এর কথা বলছি, কোন ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি আমি তোমাদের, ইংলিশ। তাহলে এখানটা তোমরা বলতেই পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আমি কেন লিখিনি, কারণ এই ব্যাপারগুলো যে কোনো ভাষার ক্ষেত্রে একই রকম হয়, প্রিন্সিপাল নীতিগুলো একই রকম হয়। ইংরেজির ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি যখন, তখন একরকম হবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হবে। প্রথম থেকে তোমাদের আমি বলে এসেছি। আজকে অ্যাটেন্ডেন্সটা খুব সুন্দর লাগছে আমার, 25 আছে এখনো, 25, ভেরি গুড। মনে হচ্ছে যে সারা সপ্তাহ ধরে যেটুকু খেটেছি তোমাদের জন্য আজকে কাজে লাগবে তোমাদের। চলো শুরু করছি। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শেখাবো আমরা, টিচিং মানে শেখানো। তার জন্য আমাদের কিছু নীতি সম্বন্ধে জানতে হবে। কি নীতি জানতে হবে, আমরা মারবো না, ধরবো না, বকবো না, অপমান করবো না, এগুলো তো আমরা জানি, এগুলো আমরা প্রত্যেকেই জানি। অ্যাজ এ টিচার একটা স্টুডেন্টের সঙ্গে কিরকম ব্যবহার আমরা করব, কিভাবে কথা বলবো, এগুলো আমাদের আশা করি শেখার প্রয়োজন নেই, অবশ্যই শেখার শেষ নেই, কিন্তু তার সাথে আমাদের এটা জানতে হবে যে আমরা ভাষা শেখাতে গেলে আমাদের কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এই একটা ক্লাস মানে পুরো এই চ্যাপ্টারটাকে ডেডিকেট করা হয়েছে, কারণ আমি চেয়েছিলাম তোমাদেরকে দুটো চ্যাপ্টার করিয়ে দেওয়ার, কিন্তু ভেবে দেখলাম দুটো চ্যাপ্টার একবারে দিলে মাথায় একটু চাপ হয়ে যাবে, একটু চাপ কমানোর জন্য একটা চ্যাপ্টারই রেখেছি, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। চলো নেক্সট স্লাইড। এইমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এইমস মানে কি, এইমস এর বাংলা লেখো কেউ, লক্ষ্য। তাহলে গোল ইংরেজি কি, গোলের মানে কি, সেটাও লক্ষ্য। কিন্তু এম মানে কিরকম আর গোল মানে কিরকম, এই নিয়ে যদি আলোচনা করতে বসি অনেক বড় একটা সময় নষ্ট হবে। এম মানে হচ্ছে আমরা এটা বলতে পারি যে আমরা যে ভাষা শেখাবো সেটা কোন লক্ষ্য নিয়ে আমরা শেখাবো, মানে আলটিমেট আমাদের কোথায় পৌঁছতে হবে, ঠিক আছে। এবার এর সঙ্গে আরেকটা ওয়ার্ড আমি বলে দিচ্ছি তোমাদের, অবজেক্টিভস। অনেক সময় থাকে না এইমস এন্ড অবজেক্টিভস, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, এইমস এর মানে লক্ষ্য, অবজেক্টিভ মানে উদ্দেশ্য। তাহলে অবজেক্টিভ মানে হচ্ছে, দেখো যদি তোমরা মোবাইল গেমটা অনেক সময় খেলে থাকো, বিশেষ করে যেগুলো তোমার ওই কি বলা যেতে পারে, ওই যে আর্মি টার্মি গুলো ফায়ারিং হয়, হ্যাঁ, এনিমিকে শুট করতে হয়, ওখানে দেখো একটা করে ছোট ছোট মিশন থাকে, অবজেক্টিভ মানে এইটা এইটা তোমাকে করতে হবে, তাহলে ওই মিশনটা তোমার পার হয়ে যাবে। তাহলে অবজেক্টিভ মানে ছোট ছোট উদ্দেশ্য, সেইগুলো সম্মিলিত হয়ে হয় এম। মানে আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাইছি, তার জন্য আপাতত এই উদ্দেশ্য নিয়ে এই ক্লাসটা আমি করাচ্ছি বা এইটুকু পড়াচ্ছি, তারপরে আবার একটা অন্য ক্লাস হবে বা অন্য একটা উদ্দেশ্য নিয়ে আমরা এগোবো, তারপরে একদিন আমরা ঠিক আমাদের এই অর্থাৎ লক্ষ্যে পৌঁছে যাব। তাহলে আমাদের ভাষা শেখার লক্ষ্যটা কি, মানে মূল টার্গেটটা কোথায়, কি বলছে, দ্য ভেরিয়াস এইমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইনক্লুড ডেভেলপিং দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিকার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে স্পিকার কোন ভাষায় কথা বলছে, স্পিকার মানে যে বলছে, আমাদের সামনে যখন কেউ কথা বলছে, আমি তোমাদের সামনে কথা বলছি বাংলায় বলছি, আমি ইংলিশ পড়াচ্ছি কিন্তু বলছি তোমাদেরকে বাংলায়, কারণ বাংলায় বললে আমাদের যেহেতু বাঙালি আমাদের ভালো বুঝতে সুবিধা হয়। আগের দিন বলেছি যে কাউকে যদি একটা ভাষায় কথা বলা হয় যে ভাষা সে বোঝে, তাহলে সেটা তার মাথায় যায়, আর যে ভাষায় সে কথা বলে সেই ভাষায় তাকে বললে তার হৃদয়ে যায়, সেই জন্য আমরা বাংলাতে ইংরেজি পড়ছি। যাই হোক, তাহলে আমরা এই যে ইংরেজি ভাষা শিখবো, ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষা শেখানো, কিন্তু আমরা আপাতত ইংলিশ নিয়েই কথা বলছি। তাহলে আমরা তার মধ্যে কি তৈরি করবো, ডেভেলপিং দ্য এবিলিটি, এবিলিটি মানে সক্ষমতা, তার মধ্যে সেই সক্ষমতার বিকাশ ঘটাবো যার ফলে স্পিকারের ভাষা মানে যে বলছে কথক বক্তা, বক্তার ভাষাটা সে বুঝতে পারে। দেখবে
আমাদের সামনে কেউ যদি ইংরেজিতে কথা বলে, সেটা মেবি মোবাইল স্ক্রিনে হোক বা লাইভ আমাদের সামনে হোক, আমরা কিন্তু বুঝতে পারি যে ইংরেজিতে কথা বলছে। কিন্তু কেউ যদি আমাদের সামনে সেটা অন্য কোনো ভাষায় কথা বলতে লাগে, এই তোমাদের যদি বাহুবলী দেখে থাকো, সেই বাহুবলী ভিলেনটা নিশ্চয়ই মনে আছে, নিমডাহ করে একটা আওয়াজ করে করে বলছিল না, তাহলে আমাদের মনে হয় না যে কি বলছে রে বাবা। তাহলে আমি ইংরেজি কেন শেখাবো? আমার সামনে যদি কোনো স্পিকার ইংরেজিতে কথা বলে, আমরা বুঝতে সক্ষম হব তার ভাষাটা, যেটা ইংরেজি ভাষা, এবং সেই ভাষা সম্বন্ধে আমার জ্ঞান থাকবে। দুই, কি বলছে, এনহ্যান্সিং দ্য এবিলিটি টু রিড উইথ কম্প্রিহেনশন। তাহলে রিডিং, রিডিং জিনিসটা কি? আমরা তো যে কোনো কিছু আমাদের সামনে থাকলে আমরা পড়ি। হ্যাঁ, সে পড়াটা দু রকম হতে পারে, শুধু পড়লাম কিন্তু বুঝলাম না। আরেকটা হয় কি, পড়ে বুঝলাম। মানে একটা স্টেশনের নাম যখন আমরা পড়ছি, সেই স্টেশনের নামটা পড়ে আমরা উচ্চারণ করতে পারলাম এবং বললাম এই স্টেশনের নাম এটা, তাহলে এই অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে এটা স্টেশনের নাম। কিন্তু ওই নামটা কিভাবে এলো, হ্যাঁ, নামটার অর্থ কি, অত কিছু কিন্তু আমরা বোঝার প্রয়োজন মনে করি না বা প্রয়োজন হয়ও না। তাহলে সেটা কিন্তু কম্প্রিহেনশন হলো না, শুধু জাস্ট রিডিং, আমরা পড়লাম। কিন্তু ইংরেজিটা আমরা শেখাবো কেন? এনহ্যান্স করা, মানে আমরা তার উন্নতি করব, তার যে সক্ষমতা তার উন্নতি ঘটাবো, যাতে সে কম্প্রিহেনশন মানে বোধমূলক ভাবে কোনো কিছু পাঠ করতে পারে, ইংরেজি ভাষায় বা অন্য ভাষায়, যে ভাষাটা আমরা কথা বলছি এই মুহূর্তে। আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ, তাই ইংলিশের কথা এখানে আসছে। সেটা পড়ে আমরা বোধ অর্থাৎ বুঝতে শিখবো। কম্প্রিহেনশন মানে তো আমরা জানি যে কোনো কিছু পড়ে বুঝতে পারা। enabling fluent and diverse expression using different skill। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দক্ষতা অর্জন করতে হবে বিভিন্নভাবে এক্সপ্রেশনে, ডিফারেন্ট স্কিল। স্কিল মানে দক্ষতা, তোমরা জানো। তাহলে এই ভাষায় আমাদের দক্ষতা বাড়ানোর জন্য এবং ডাইভার্স এক্সপ্রেশন মানে বিভিন্নভাবে যাতে আমরা এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি, সেই জন্য এই ভাষাটা আমাদের শিখতে হবে। টিচিং হাউ টু প্রেজেন্ট অর রাইট এ কোহারেন্ট ম্যানার। কোহারেন্ট ম্যানার মানে কি বলো? কেউ বলতে পারে কোহারেন্ট মানে কি? কোহারেন্ট মানে হচ্ছে কোনো কিছু রিলেটেড, মানে সামঞ্জস্যপূর্ণ ভাবে যাতে আমরা কথা বলতে পারি বা লিখতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট অর রাইট, ভালো করে বোঝো। সেটা আমরা শিখতে গেলে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে হবে, এবং সেইটা আমাদেরকে পড়াতে হবে, যেহেতু তাই আমরা বলছি ল্যাঙ্গুয়েজ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ভাষার যে বৈজ্ঞানিক বিভিন্ন প্রয়োজনীয়তা বা বৈজ্ঞানিক যে অ্যাসপেক্টের বাংলায় কি বলা যেতে পারে, মানে দিকগুলো, যে বিজ্ঞানসম্মত দিকগুলো, সেইগুলো যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি, মানে ভাষার বিজ্ঞানটাকে, ভাষার ভিতরে যে গ্রামার রয়েছে বা যেগুলো রয়েছে সেই রুলস গুলো, হ্যাঁ, রিলেভেন্ট। বাহ, ভেরি গুড। তো এই যে বিষয়গুলো যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি, সেই জন্য আমাদেরকে ভাষা শেখাতে হবে বা শিখতে হবে। ফস্টারিং সেন্সিটিভিটি টুয়ার্ডস ন্যাশনাল ইস্যুস, হ্যাঁ, কালচারাল হেরিটেজ অ্যান্ড কন্টেম্পোরারি লাইফ। তাহলে এই যে কি বলছে, ফস্টারিং সেন্সিটিভিটি মানে কি? সেন্সিটিভিটি মানে আমাদের সংবেদনশীলতা কিসের ব্যাপারে? জাতীয় যে বিষয়গুলো, হ্যাঁ, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেইগুলো, বা সেটা আমাদের হোক বা যে ভাষা আমরা শিখছি ইংলিশের, যে কালচারাল হেরিটেজ এবং সমসাময়িক জীবনযাত্রা, এগুলো সম্বন্ধে জানা বোঝার জন্য কিন্তু সেই ভাষাটা আমাদেরকে শেখাতে হবে। কাকে? শিক্ষার্থীকে। তাহলে এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর এম, লক্ষ্য। চলো নেক্সট স্লাইড। ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ভারতে ইংরেজি ভাষার গুরুত্ব। দেখো, একটা জিনিস বুঝতে হবে, ভাষার গুরুত্ব তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তুমি যদি একটা গ্রামে যাও এবং সেই গ্রামে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করে দাও, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে, তাহলে কিন্তু সে ওই ইংরেজিটা কিছু বুঝবে না। তাহলে সেখানে সেই ভাষায় বলে তো আমার লাভ হচ্ছে না। তাহলে ইংরেজি শেখার গুরুত্ব কোথায়? সেই গুরুত্বগুলো কি কি আমরা এই স্লাইডের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কি বলছে প্রথমটা? বলছে ইংলিশ হোল্ডস আ ইউনিক ইম্পর্টেন্স ইন ইন্ডিয়া। মানে ভারতে কিন্তু ইংরেজির গুরুত্ব প্রচুর, অনেক। As the most common foreign language, it has played a crucial role in building modern India. আমাদের ইন্ডিয়া দেখবে তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই শুনেছো, নিউ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া, ঠিক আছে, দিস ইজ নিউ অ্যান্ড নর্মাল। আমরা পাকিস্তানকে যখন অপারেশন
সিঁদুর টুক করছি, হ্যাঁ, তো কি হচ্ছে, আমরা বলছি দিস ইজ নিউ নর্মাল ফর ইন্ডিয়া। তাহলে আমরা এখন একটা ভারতকে একটা অন্য জায়গায় ভাবতে শুরু করেছি, বা আদতে হয়তো এগোতে চলেছি, আমরা ভারতকে নিয়ে যেতে চলেছি। তাহলে সেই মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারত, সেই ভারতের যে গঠন, এই যে ভারত আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া লাগছে, আমরা উন্নত দেশ হতে চলেছি, উন্নতি করে চলেছি, সেখানে কিন্তু ইংলিশের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। স্বাভাবিক কথা, কেন? কারণ ভারত আজকে গ্লোবালি, দেখো তোমরা এগুলো বললে হয়তো বলবে রাজনৈতিক আলোচনা হয়ে যাচ্ছে। আজকে আমাদের ভারতীয় যে সরকার, ভারত সরকার, সেই সরকারটার কিছু কিছু ব্যক্তি আছে যাদের পপুলারিটি কিন্তু ভালো ভালো বড় বড় দেশ, ইভেন আমেরিকার দেখো ট্রাম্প, তার থেকেও কিন্তু পপুলারিটি বেশি আমাদের বর্তমান সরকারে যারা রয়েছেন তাদের কিছু কিছু ব্যক্তিত্বের। তাহলে তারা যখন বিদেশে যাচ্ছে বিভিন্ন দেশে, তাদের কমিউনিকেশন, মোড অফ কমিউনিকেশন কি থাকছে? ইংলিশ। সেখানে গিয়ে ইংলিশে কথা বলছে। আমি আগের দিন বলেছিলাম যে ইংলিশকে বিভিন্ন দেশে শেখানো হয়। তো ইংলিশে কথা বলে তারা কি করছে, আমাদের দেশের জন্য সেই দেশে বিভিন্ন ট্রেড ইস্যু যেগুলো, হ্যাঁ, সেটা ফ্রি ট্রেডই হোক বা যাই হোক, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটা আমাদের দেশের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি হচ্ছে, তাদের থেকে আমরা কিছু পাচ্ছি, আমাদের থেকে তারা কিছু কিনছে। এই ফলে আমাদের কি হচ্ছে, এর ফলে বিভিন্নভাবে উন্নতি হচ্ছে, এবং আমাদের দেশ আস্তে আস্তে মডার্ন ইন্ডিয়া হিসেবে গ্লোবালি সবার কাছে পরিচিত হতে চলেছে বা হচ্ছে। তাহলে তাহলে সেখানটা অবশ্যই ইংলিশের একটা ভূমিকা রয়েছে। গেল দুই, ইন ইন্ডিয়া পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ড স্টেটস। স্টেটস মানে বিভিন্ন যে রাজ্যগুলো, সেখানে বিভিন্ন ভাষায় মানুষেরা কথা বলে। আমি বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা যেমন বাংলা, তুমি চলে যাও সাউথের তামিল, তেলেগু, মালায়ালাম, কত ভাষা, গুজরাটি, মারাঠি, এত ভাষায় মানুষ কথা বলে। তাহলে এই সবাই তো সব ভাষা জানে না। তাহলে সেখানে কি করে, ইংলিশ সার্ভস অ্যাজ এ ব্রিজ ফর কমিউনিকেশন, মানে সংযোগ রক্ষা করার জন্য একটা সেতুর মতো কাজ করে। মানে যে তামিল ভাষায় কথা বলে, তার সঙ্গে আমি যখন বাঙালি কথা বলছি, তখন আমি তামিল জানি না, আর সে কি হয়, বাংলা জানে না। তাহলে তামিল আর বাংলা কথা তো হচ্ছে না, চুপ করে থাকা যায় না। তখন আমিও ইংলিশে বলছি, সেও ইংলিশে বলছে, কারণ ইংলিশটা সেও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, হ্যাঁ, পড়েছে, আর আমিও পড়েছি বা শিখেছি। তো সেই জন্য আমরা দুজন ইংলিশে কথা বললে আমার কথা, যে তামিল ভাষায় কথা বলে সেও বুঝছে, আবার সে যা বলছে আমি বাংলায় কথা বলি বলে আমিও বুঝছি। তাহলে কি করছে, আমাদের মাঝখানে কমিউনিকেশনের ব্রিজ হিসেবে কাজ করছে, এবং কানেক্টস আস। এই কানেক্টস আস মানে আমাদেরকে কি করে, টু দা আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগতের সঙ্গে যুক্ত করে। যদি একটু ভেবে দেখো, অনেকেই হয়তো মোবাইলটা বাংলা ভাষায়, মানে ভাষাটাকে বাংলা হিসেবে সেট করে রেখে চালায় বা হিন্দি হিসেবে চালায়, কিন্তু অ্যাকচুয়ালি বাই ডিফল্ট যখন ফোনটা আমাদের হাতে আসে, স্মার্টফোনটা কি ল্যাপটপটা কি যে কোনো ডিভাইস গ্যাজেট, সেটা কোন ভাষায় ইনস্ট্রাকশন গুলো থাকে বা তোমার অপশন গুলো থাকে, সফটওয়্যারটা থাকে ইংলিশে। তাহলে ইংলিশ কি করছে, আমাদের বাইরের জগতের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত করছে। আজকে চীনে কি ঘটছে, আজকে নেপালে কি ঘটছে, শ্রীলঙ্কায় কি ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু আমাদের ভাষায় হয়তো ট্রান্সলেট করে আমাদের পরিবেশন করা হয়, কিন্তু গ্লোবালি আমরা কানেক্টেড বলেই জানতে পারছি, বুঝতে পারছি, এবং সেটা ইংলিশের থ্রু দিয়েই হয়েছে। ইংলিশ ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রেস অ্যান্ড দ্য ইন্টারনেট। এই যে কথাটা আমি বললাম, প্রেস এবং ইন্টারনেটের একদম প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, মেকিং ইট এসেন্সিয়াল ফর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তাহলে কি, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে প্রযুক্তিগত যে উন্নতি, প্রেস এবং ইন্টারনেটের, এর জন্য কিন্তু ইংলিশটাকেই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া হয়েছে। ইট ইজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ওভার 50 কান্ট্রিজ। এটা বোঝো, আমাদের দেশের যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, সেরকম 50টা দেশের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ইংলিশ। অ্যান্ড ইউজড ইন দ্য ইউনাইটেড নেশনস। এটা ভালো করে বুঝতে হবে। ইউনাইটেড নেশনসে জানো জিনিসটা কি, তোমরা কম বেশি সবাই জানো, সংযুক্ত যুক্তরাষ্ট্র যেটাকে বলছে। তো ওখানে কি হচ্ছে, ওখানে সব দেশগুলো এক জায়গায় হয়ে নিজেদের নিজেদের সমস্যাগুলো আলোচনা করে, মিটিয়ে নেয়। হ্যাঁ, তো যা কিছুই হয়, অত ডিটেলস আমরা বলতে গেলে সমস্যা হবে, কিন্তু সেখানেও কিন্তু ইংলিশটাই ব্যবহার করা হয়। মানে আজকে ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে কথা বলতে হলে ইংলিশে প্রেজেন্ট করতে হবে, অন্য একটা দেশের প্রধানমন্ত্রী বলো বা বিদেশ মন্ত্রী বলো, যেই যাক, ইউনাইটেড নেশনসে কিন্তু ইংলিশ ভাষাতেই কথা বলতে হয় এবং ইংলিশ ভাষাতেই আলোচনা হয়। তাহলে ইংলিশের অবশ্যই গুরুত্ব রয়েছে। তারপর কি বলছে, বুকস, ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপার্স ইন ইংলিশ আউট নাম্বার দোজ ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ।
তাহলে ইংরেজি ভাষায় এত সংখ্যক বই রয়েছে, এত সংখ্যক ম্যাগাজিন রয়েছে, নিউজ পেপার রয়েছে, যেটা আউট নাম্বার করে অন্য ভাষায়। মানে তুমি বলে বাংলা ভাষায় প্রচুর নিউজ পেপার আছে, প্রচুর বই আছে, কিন্তু ইংলিশ ভাষায় এত আছে যে ওই নাম্বারটা ইংলিশের কাছে পাত্তা পায় না। মানে পাত্তা পায় না মানে কি, ইংলিশের তুলনায় অনেকটা কম। তাহলে ইংরেজি ভাষায় সমস্ত অনেক বই ম্যাগাজিন রয়েছে, তাহলে ইংলিশ জানতে হবে, বুঝতে হবে, সেই ম্যাগাজিন, বুক বা নিউজ পেপার গুলো আমাদেরকে পড়তে গেলে, বুঝতে গেলে। মোস্ট সাইন্টিফিক অ্যান্ড মেডিকেল আর্টিকেলস অ্যান্ড বুকস আর রিটেন ইন ইংলিশ। তাহলে কি বলছে, বেশিরভাগ বৈজ্ঞানিক এবং চিকিৎসা সংক্রান্ত যে বিভিন্ন লেখালেখি বই, এগুলো কিন্তু ইংরেজি ভাষাতেই থাকে। তুমি একটা কোনো মেডিকেলের বিষয়ে জানতে গেলে তুমি বাংলা ভাষায় কতখানি পাবে আমার জানা নেই। আমি এর আগে একটা কি বিষয় নিয়ে ইন্টারনেটে সার্চ করছিলাম, যে ইংলিশে ছিল, আমি বললাম দেখি তো এখানে বাংলা অপশন দিচ্ছে ট্রান্সলেট করতে, বাংলায় ট্রান্সলেট করি। তো বাংলায় ট্রান্সলেট করলে ও যা অর্থ দিচ্ছে, মানে ট্রান্সলেশন করছে, মানে ও পড়তে গিয়ে আবার অন্য রোগ হয়ে যাবে, রোগ সম্বন্ধে পড়তে গিয়ে অন্য রোগ বাদিয়ে বসবে, এরকম ওরা অর্থ করছে। মানে অ্যাকচুয়ালি মেডিকেল বলো, সাইন্টিফিক বলো, এই সমস্ত যে থিসিস গুলো, রিসার্চ পেপার গুলো বা বইগুলো, ইংলিশেই বেটার। ওগুলো অন্য ভাষায় পড়তে যাওয়া মানে কি মিনিং করবে বলা মুশকিল। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ফেসিলিটেটস কি বলছে, ট্রাভেল অ্যান্ড বিজনেস ইন ইন্ডিয়া। ইংলিশ ইজ রিগার্ডেড অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এমফাসাইজিং ইটস সিগনিফিকেন্স। তাহলে কি বলছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, হ্যাঁ, ইংলিশ কি করে, আমাদের ট্রাভেল অ্যান্ড বিজনেস, আমাদের যে ব্যবসা এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ, সেটাকে কি করে, যথেষ্ট ফেসিলিটেট করে। মানে ইংলিশেই সম্ভব। আমি যে বললাম তো, আমরা যখন একটা অন্য দেশকে আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জড়িয়েছি, তাদের সঙ্গে আমরা যখন কথা বলবো, কথোপকথন হবে বা লেখালেখি হবে, সেগুলো পুরোটা ইংলিশে হবে। কারণ এই যে 50 কান্ট্রিজ, ওভার 50 কান্ট্রিজ, 50টার উপর দেশের কি আছে, ভাষা আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ, তাহলে আমাদের সমস্ত কিছু ইংলিশই হবে। তাদের সঙ্গে যে চুক্তিপত্র আমরা করছি, সেইগুলো ইংলিশে হবে, কারণ তাদের ভাষা আমরা জানি না, আমাদের ভাষা তারা জানে না। চলো, এটা হচ্ছে ভারতবর্ষে ইংরেজির গুরুত্ব কতখানি, এটা তো বুঝেই গেলে। আর একটা বলে দিই, এর বাইরে আমি গিয়ে বলছি যে শুধুমাত্র এই এইটুকু নয়, তুমি আরেকটু যদি ভেবে দেখো, ইংলিশ কিন্তু ভারতবর্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা হিসেবে বর্তমানে ব্যবহার হয়। ঠিক আছে, কেন? এই বললাম যে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি চারিদিকে ভাষা আন্দোলন হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন হচ্ছিল। আমি কোনো সমর্থন বা বিপক্ষে বলছি না, কথা হচ্ছে অবশ্যই প্রতিটা ভাষার নিজস্ব মর্যাদা রয়েছে, সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের দায় দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তার মানে এই নয় যে ইংরেজি ভাষাটাকে আমরা বলবো যে ভালো নয়, আমাদের ভাষাতেই বলতে হবে, আমাদের ভাষাতেই লিখতে হবে, এটা কিন্তু ঠিক না। আমার পশ্চিমবঙ্গে একটা দোকানের নামে বাংলা লিখতে হলো আমাদের সুবিধার জন্য, কিন্তু যে পশ্চিমবঙ্গে বেড়াতে এসছে, সে বাংলা পড়তে পারে না, তার জন্য তো ইংরেজিটা রাখতে হবে। আমি তো আমার ভাষাকে অপমান করতে বলছি না, শুধু কি বলছি, সাথে সাথে ইংলিশকেও আমাদের শিখতে হবে এবং মর্যাদা দিতে হবে, যাতে কি হয়, ইংলিশটার মাধ্যমে আমরা ওই যে ব্রিজ অফ কমিউনিকেশন বলছে, মানে যোগাযোগটা, বাইরের জগতের সঙ্গে যোগাযোগটা আমাদের থেকে যায়, বিচ্ছিন্ন না হয়। এই গেল ইংরেজি ভাষার গুরুত্ব ভারতবর্ষে। চলে আসো, এবার বলছে যে আমরা চ্যাপ্টার কি বলেছিলাম, যে আমাদের প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে এর যে সাধারণ নীতিগুলো সাধারণত দুটো উৎস থেকে গ্রহণ করা হচ্ছে। একটা হচ্ছে প্রিন্সিপালস ফ্রম কি লিঙ্গুইস্টিক্স, মানে ভাষাতত্ত্ব, এই ভাষাতত্ত্ব থেকে কিছু নীতি গ্রহণ করা হয়, এবং সাইকোলজি, মনস্তত্ত্ব থেকে গৃহীত নীতি। তাহলে আমরা যে পড়ছি শিশু মনস্তত্ত্ব, চাইল্ড পেডাগজি, সেখান থেকে নীতি আসছে, সেই জন্য এই চ্যাপ্টারটা আমাদেরকে ইনক্লুড করা হয়েছে। দেখা যাক যে এ এবং বি, এই লিঙ্গুইস্ট থেকে কি কি প্রিন্সিপাল এবং সাইকোলজি থেকে কি কি প্রিন্সিপাল নেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা দেখবো অবশ্যই এই লিঙ্গুইস্টিক থেকে। দেখো প্রথমে কি বলছে, এগুলো কিন্তু আমি খুব বেশি বলতে যাব না, কারণ অলরেডি 55 মিনিট হয়ে গেল আমরা ক্লাসে রয়েছি, আরো স্লাইড রয়েছে 24টা, মানে 10 নম্বর স্লাইডে আছি। গিভ প্রায়োরিটি টু সাউন্ডস, ফোনেমস অ্যান্ড ওরাল প্র্যাকটিস। মৌখিক বা বাচনিক অভ্যাস মানে কি করতে হবে আমাদেরকে, যে প্রথমেই আমরা ভাষা শেখাতে গেলে প্রথমে জোর দেবো কিসের উপর, যে মৌখিক বা বাচনিক অভ্যাসের উপর, ফোনেমস, সাউন্ডস, ফোনেমস এর উপর, মৌখিক বা বাচনিক অভ্যাসের উপর আমাদের জোর দিতে হবে। দুই কি বলছে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন রিটেন ফর্ম ইজ সেকেন্ডারি।
তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লিখিতটাকে জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা পরে আসবে। আমরা জোর দেবো মৌখিক ভাষাটাকে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। মানে একটা ক্লাসের বাচ্চা, তাকে ঢুকে আমি সকালবেলা বলছি গুড মর্নিং, সে গুড মর্নিং লিখতে পারে কিনা, এই বানান লিখতো গুড মর্নিং, এরকম করবো না। সে গুড মর্নিং বলাও শেখাবো, সে শুনতে অভ্যস্ত হবে, বলতেও অভ্যস্ত হবে। বোঝা গেল? তাকে কিন্তু বলবো না এই গুড মর্নিং বলছিস, গুড মর্নিং বানান জানিস, এটা কখনোই নয়। লিখিত পরে আসুক, ধীরে সুস্থে আসুক। সে আজকে পারছে না, 10 বছর পরে গিয়ে গুড মর্নিং লিখতে শিখুক, কিন্তু গুড মর্নিং বলতে শিখুক, শুনতে অভ্যাস করুক। 3 নম্বর চলে আসো, দ্য ফাইন্ডিংস অফ ফোনেটিক্স শুড বি অ্যাপ্লাইড টু এ টিচিং অ্যান্ড টু টিচার ট্রেনিং। তাহলে কি বলছে, ভাষা শিক্ষা ও শিক্ষক শিক্ষণে ধ্বনিতত্ত্বের জ্ঞান সমূহ ব্যবহার করতে হবে। মানে এই যে ধ্বনিতত্ত্বের জ্ঞান, বিভিন্ন ধ্বনিতত্ত্ব মানে কোন শব্দের মাধ্যমে আমরা কি বোঝাচ্ছি, ঠিক আছে, এই ধ্বনিতত্ত্বের জ্ঞানটুকু বা আরো যে সমস্ত নলেজ আছে টিচারের, সেইটাকে শিক্ষণের সময় ব্যবহার করতে হবে। তারপরে কি বলছে, লার্নার শুড হেয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ফার্স্ট বিফোর সিইং ইট ইন রিটেন ফর্ম। মানে আমি আসলাম, বোর্ডে লিখে দিলাম গুড মর্নিং, তা কিন্তু নয়। আগে গুড মর্নিং বললাম, পরে আমি লিখে লিখে শেখাতেই পারি, কিন্তু প্রথমে দেখবে না, প্রথমে শুনবে, তারপরে ও বোর্ডে পড়লো কি তুমি কোথাও লিখে দিলে পড়লো, সেটা আলাদা বিষয়। তাহলে এই 4টে নীতি আমরা এখানে দেখলাম, পরে চলে যাচ্ছে, আরো নীতি আছে। 5 নম্বর নীতি কি বলছে, words should be presented in sentences and sentences should be practiced in meaningful context and should not be taught as isolated, disconnected and discrete elements. বিচ্ছিন্নভাবে শেখানো যাবে না, বাক্যের মধ্যে শব্দ অর্থবহভাবে ব্যবহার করতে হবে। মানে আমি একটা বাক্য বললাম, সেই বাক্যের মধ্যে শব্দগুলো যেন অর্থবহভাবে থাকে, সাজানো গোছানো অবস্থায় থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেই আইসোলেটেড ভাবে শেখালে হবে না, সমস্ত কিছুকে এক জায়গায় করে প্রাসঙ্গিক ভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দ্য রুলস অফ গ্রামার শুড বি টট অনলি আফটার দ্য স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিস দ্য গ্রামার পয়েন্টস ইন কনটেক্সট, দ্যাট ইজ গ্রামার শুড বি টট ইন্ডাকটিভলি। বলো ইন্ডাকটিভলির বাংলা এখানে আছে? হ্যাঁ আছে, তোমরা তো দেখে ফেলছো, আমি মুছে দিই, দেখে ফেললো, মুছে ফেললো। তোমরা দেখে নিয়েছো। ইন্ডাকটিভ মানে কি, আরোহণ পদ্ধতি। ব্যাপারটা এরকম হবে যে আমরা প্রথমেই সূত্র শেখাতে যাব না। আমি একদিন বলছিলাম না যে তোমাদেরকে, যে ইংরেজিতে আমাদের একটা ভীতি কাজ করে, হয়তো সেই ব্রিটিশ থেকে এসছে ভীতিটা। তাহলে প্রথমে যদি আমরা এই ব্যাকরণ শেখাতে যাই, তাহলে কিন্তু বাচ্চারা বা শিক্ষার্থীরা ভয় পেয়ে যাবে বা বিরক্ত লাগবে। যেরকম আমি তোমাদের প্রথম 2 দিন গ্রামারের ক্লাস করেছি, তোমরা বিরক্ত হয়েছে, সেরকম কিন্তু শিক্ষার্থীরাও বিরক্ত হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, এই গ্রামার পয়েন্টস গুলোকে আস্তে আস্তে অভ্যাস করাতে করাতে তারপরে সূত্রগুলো শেখাবো। মানে আমরা কিভাবে ইন্ডাকটিভ ওয়েতে শেখাবো, মানে দাঁড়াও, আরোহণ পদ্ধতিতে শেখাবো। ইন্ডাকটিভ ওয়ে মানে হচ্ছে, ইন্ডাকটিভলি মানে আরোহণ পদ্ধতিতে, মানে প্রথমে আমরা কি বলছে, অভ্যাস করাবো ধারণাগুলোকে, তারপরে সূত্র শেখাবো। এমন নয় যে প্রথমে শেখালাম সূত্র, তারপরে কি বললাম দেখো এটার এই সূত্রের এই এক্সাম্পল আছে। তাহলে প্রথমে আমরা দেখো, সেই জন্য তোমরা একটু জিনিস খেয়াল করবে, যদি এখনকার যে ইংলিশ টেক্সট বুক গুলো ক্লাসের 1 2 3 4 5 প্রাইমারি বা আপার প্রাইমারি লেভেলের বইগুলো দেখো, তাহলে খেয়াল করে দেখবে কনটেক্সচুয়াল গ্রামার কিন্তু বেশি থাকে। হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামারই সব থেকে বেশি থাকে, কারণ ওখান থেকে ওরা প্রথমে অভ্যাস করে, পরে গিয়ে নিয়ম শেখে, যে কেন এটা প্রোনাউন, কেন এটা অ্যাডজেক্টিভ বলছে। তাহলে এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলছে, ট্রান্সলেশন ইনটু অ্যান্ড আউট অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাভয়েডেড। তাহলে কি বলছে, দেখো আমি যেমন এটা ট্রান্সলেট করে করে লিখেছি, তোমাদেরকে বলছি, এইটা অনুচিত, এটা উচিত নয়। হ্যাঁ, শুড বি অ্যাভয়েডেড, এটাকে কি করতে হবে, এড়িয়ে চলতে হবে। অলদো দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ কুড বি ইউজড ইন অর্ডার টু এক্সপ্লেন নিউ ওয়ার্ডস টু চেক কম্প্রিহেনশন। তাহলে নতুন কোনো শব্দ যদি সামনে আসে, সেইটাকে বোঝানোর জন্য তুমি নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো, কিন্তু সব সময় টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, মানে যেটা করা রয়েছে এই তোমাদের স্ক্রিনেও যেটা রয়েছে, এটা কিন্তু অ্যাভয়েড করতে বলছে। স্যার তাহলে আপনি করলেন কেন? আমরা তো শিখাচ্ছি, মানে শেখাবো যাদের, তাদের বেলায় কিন্তু আমরা চেষ্টা করব অ্যাভয়েড করতে। ঠিক আছে, কিন্তু আমরা শিখছি যেহেতু নিজে, আমরা বাংলা ভাষায় শিখে নেবো। যদি বলো ইংরেজিতে আমি শেখাতেই পারি, কিন্তু আমরা বাংলাতে শিখে নিলে কি হবে, যে বললাম হৃদয়ে গেঁথে যাবে। তাই এই জিনিসটা মাথায় রাখবে, আমাদের যে এই যে স্লাইডে রয়েছে বাংলায় ট্রান্সলেশন করা, এটা কিন্তু শিক্ষার্থীকে যখন আমরা শেখাবো, তখন কিন্তু এটা অ্যাভয়েড করতে হবে। চলো নেক্সট, প্রোভাইড ম্যাক্সিমাম এক্সপোজার। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয় নাকি?
কথা কেটে যাচ্ছে আমার নিজের কথাই। প্রোভাইড ম্যাক্সিমাম এক্সপোজার টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ টু দ্য স্টুডেন্টস। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি? টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষাটা আমরা শেখাতে চলেছি, ইংলিশ, এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। হ্যাঁ, তাহলে ইংলিশটাকে কি করতে হবে? বেশি করে এক্সপোজার দিতে হবে, ম্যাক্সিমাম এক্সপোজার। মানে যাকে পড়াচ্ছি, সে স্টুডেন্টকে বলো বা শিক্ষার্থী বলো বাংলায়, তার সামনে ইংরেজি ভাষাটা বারবার উপস্থাপন করতে হবে। এই যে বলছে না, যত বেশি সম্ভব উন্মুক্ত করে দিতে হবে, মানে তাকে, না না কারো মাইক অন আছে তাই নয়েজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাইক আরো আমি দাঁড়াও দেখছি, এখান থেকে বোধহয় মিউট করা যায়। আচ্ছা, সবাইকে মিউট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি বলছে, আমাদের ওই যে স্টুডেন্ট গুলো, তাদের সামনে ইংলিশটাকে বারবার এক্সপোজ করতে হবে, মানে তাদের সামনে পারলে ইংরেজিতে কথা বলতে। একটু আগের পয়েন্টে যদি ভাবো, যে বাংলায় ট্রান্সলেট করতে না করছে, মানে কি আমাদেরকে ওদের সামনে ইংরেজিতে কথা বলতে বলছে, যাতে ওরা সবসময় ইংলিশ গুলো শুনতে পায়, শুনে শুনে ওদেরও অভ্যাসটা চলে আসে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমার এক কলিগের সঙ্গে আমার কথা হতো, মানে এখন আর তার সঙ্গে আমার মিট হয় না খুব একটা। তো সে দেখছি আমার সামনে তার ছেলেকে ফোন করেছে, বা ছেলে তাকে ফোন করেছে, মেবি কিছু একটা হবে। তো তারা ইংরেজিতে কথা বলছে, সে কিন্তু পিওর বাঙালি, দুজন কিন্তু ইংরেজিতে কথা বলছে। আমি বললাম যে কি ব্যাপার স্যার, আপনি স্যারের সাথে এরকম, সরি ছেলের সাথে এরকম ইংরেজিতে কথা বলছেন? বলছে আমি যদি ওর সঙ্গে বাংলায় কথা বলি, তাহলে কিন্তু ওর বাংলা বলতে বলতে অভ্যস্ত হয়ে উঠবে। তাই আমি ওর সামনে যতটা পারি ইংলিশে বলার চেষ্টা করি, যাতে ও সবসময় ইংরেজি শোনে এবং ইংরেজি বলতেও অভ্যস্ত হয়ে ওঠে। এটা কিন্তু একদম বাস্তব। তোমার সামনে যদি সবাই হিন্দিতে কথা বলতে শুরু করে, তোমারও কিন্তু তখন বাংলায় কথা বলতে ইচ্ছা করবে না। তোমার মনে হবে না আমি একটু হিন্দি বলি। সে হিন্দি যার মতোই হোক, যাদের মতোই হোক, যেমনই হোক, আমাদের হিন্দি কেমন আমরা জানি। আমাদের হিন্দি শুনলে অনেকে ভয় পালায়। যাই হোক, হিন্দির মতো ইংলিশও তাই, আমাদের সামনে যদি কেউ ইংলিশে কথা বলে, আমাদেরও ইংলিশে কথা বলতে ইচ্ছে হবে, আমাদের আগ্রহ বাড়বে, আমরা মোটিভেটেড হব। তাই ম্যাক্সিমাম এক্সপোজার দরকার। 9 নম্বর কি বলছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ কাইন্ড অফ হ্যাবিট ফরমেশন। অভ্যাস গঠন করতে হবে। হ্যাবিট ফরমেশন মানে অভ্যাস গঠন। এই যে অভ্যাস করানো, মানে এক্সারসাইজ, ড্রিল অ্যান্ড প্যাটার্ন প্র্যাকটিস, এইগুলো করাতে হবে। করালে কি হবে? অভ্যাস গঠন হবে। মানে ইংরেজিটা আমরা বলতে বা লেখাটা তো প্রথমেই বলে নিয়েছি, পরে আসে। বলতে শুনতে অভ্যস্ত হব, তবে না আমাদের শিখতে পারবো। তাহলে লার্নিং কিন্তু এই অভ্যাস গঠনের উপর নির্ভর করে। এটা 10 নম্বর পয়েন্ট কি বলছে? 10 নম্বর পয়েন্ট বলছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বি ট্রিটেড অ্যাজ স্কিল বেসড সাবজেক্ট রাদার দ্যান এ কন্টেন্ট বেসড সাবজেক্ট। তাহলে কন্টেন্ট বেস মানে কি? ধরো আমি একটা ফিজিক্স পড়াচ্ছি, ফিজিক্স আমি পড়াচ্ছি নিউটনস থার্ড ল, তৃতীয় সূত্র পড়াচ্ছি। তাহলে সেখানটা একটা কন্টেন্ট রয়েছে, বিষয় রয়েছে, সেটার গভীরতা রয়েছে। কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে স্কিল, শুধু দক্ষতার উপর জোর দিতে হবে, কন্টেন্টের উপর না। তুমি একটা ধরো দেখা গেলো একটা গল্প পড়াচ্ছ, সেই গল্পের বিষয়বস্তু নিয়ে বেশি মাতামাতি করতে যাওয়ার দরকার নেই। সেই বিষয়বস্তু ওর কতখানি ও বুঝতে পারলো, বা সেই বিষয়বস্তুর মাধ্যমে কতখানি ও মোরালি মোটিভেটেড হলো, সেটা পরে। আমরা যখন ল্যাঙ্গুয়েজ ভাষা শেখাচ্ছি, তখন সে বলতে পারছে কিনা, হ্যাঁ, শুনে বুঝতে পারছে কিনা, এই জিনিসগুলোর উপর আমরা কিন্তু জোর দেবো। এটা একটু ভালো করে পড়ে নেবে, অনেক বড় পয়েন্ট আছে। So skills necessary communication deserve due importance in language teaching. রিসেপটিভ স্কিল, হ্যাঁ এইটা দেখো, রিসেপটিভ স্কিল। হ্যাঁ, আমাদের স্কিল আছে 4টে, কি কি মনে আছে? কেউ লেখো দেখি, আমি লিখবো না, তোমরা লেখো। আমাদের 4টে স্কিল সংক্ষেপে লেখো একদম। LSRW, LSRW, এই 4টে স্কিলের মধ্যে 2 ধরনের ভাগ করা হচ্ছে মূলত, একটা রিসেপটিভ, একটা এক্সপ্রেসিভ। তাই তো? রিসেপটিভ মানে যেটা আমরা রিসিভ করছি, আমাদের আমরা যেটাকে শুনছি বা দেখছি, মানে কি হচ্ছে এখানে LSRW, তার মধ্যে কোনটা কোনটা আমরা রিসেপটিভ স্কিল হিসেবে দেখছি? লিসেনিং এন্ড স্পিকিং, আমরা যখন বলছি এবং শুনছি, সেগুলো কিন্তু রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ছে, বলা এবং শোনা, এই দুটো। হ্যাঁ, এলএস রিসেপটিভ, ভেরি গুড। তো এই দুটোর উপর জোর বেশি দিতে বলছে, এবং শেষের দিকে রাইটিং বা রিডিং, এগুলোর উপর জোর দিতে বলছে। এই 4টি এখানে রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে প্রথম গুরুত্ব দিতে হবে কাকে? লিসেনিং এবং স্পিকিং এর উপর। মানে ক্লাসে ওই যে ঢুকে আমি বললাম গুড মর্নিং, বলছি, ওদেরকেও বলা করাচ্ছি, বা আরো কথা, হাউ আর ইউ, হ্যাঁ, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তা বলে আমরা কি করি? মানে বোর্ডে লিখে তো লাভ নেই,
কারণ ও কতখানি পড়তে পারবে সেটা আমরা জানি না, এবং বারবার আমরা বলছি ও তার উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সে শুধুমাত্র ইংরেজিতে অভ্যস্তটা হয়ে উঠুক। মানে আমরা যে লেভেলের কথা বলছি, অন্তত প্রাইমারি, প্রি প্রাইমারি বা স্কুল লেভেলে, হায়ার স্কুলে নয় অবশ্যই, এইসব জায়গায় ইংরেজিটা কিন্তু ওই লেখার উপর অতটা গুরুত্ব দিতে বলছে না, দিতে বলছে কিন্তু সেটা পরে, প্রথমে গুরুত্ব দিতে বলছে বলা এবং শোনার উপরে। তারপরে কি বলছে, বলছে জেনারেলি মাদার টাং শুড নট বি ইউজড, বাট নাও এ ডেজ ইট ইজ সাজেস্টেড টু ইউজ মাদার ল্যাঙ্গুয়েজ জুডিশিয়ালি অ্যান্ড স্প্যারিংলি। মানে কি বলছে, বলছে যে মাতৃভাষা খুব একটা ব্যবহার করা উচিত নয়, শুড নট বি ইউজ, কিন্তু এখনকার দিনে কি বলছে, যে এই যে বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে যুক্তিযুক্ত হবে, হ্যাঁ, ব্যবহার করা যেতে পারে, এই ব্যাপারে শিক্ষককেই সিদ্ধান্ত নিতে হবে। মানে কি, মাতৃভাষা ব্যবহার করলে তো দেখবো যে স্যার মাতৃভাষায় বলছে, মানে বাংলায় বলছে, আমি কেন ইংরেজিতে কষ্ট করে বলতে যাবো, আমার লজ্জা লাগছে, ঠিক আছে, এই ব্যাপারটা চলে আসবে। তাই মাতৃভাষা তার সামনে ব্যবহার করা উচিত নয়, কিন্তু এখনকার দিনে বলছে ব্যবহার করা যেতেই পারে, সেটা শিক্ষক সিদ্ধান্ত নেবে যে আমি কখন তার সামনে মাতৃভাষা ব্যবহার করব আর কখন করব না। 12 কি বলছে, পয়েন্ট নাম্বার 12 বলছে যে কারেকশন শুড বি প্রোভাইডেড স্টুডেন্ট ইমিডিয়েটলি, মানে সে ভুল করলে সঙ্গে সঙ্গে তাকে শুধরে দিতে হবে, সংশোধন করে দিতে হবে, অ্যাটলিস্ট ওরালি, মানে যখন মৌখিকভাবে বলতে গিয়ে কিছু একটা ভুল বলে ফেলছে তখন তাকে শুধরে দিতেই হবে। কিন্তু কি বলছে, বাট মডার্ন মেথডস বেসড অন কগনিটিভ অ্যাপ্রোচ লাইক কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি সিএলটি, সিএলটি পড়েছো তোমরা, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ কি বলছে, যে এররের উপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, ওটাকে টলারেন্ট, মানে ওটাকে সহনশীল হিসেবে, মানে সহনশীলতার সাথে দেখা হবে, ভুল বলছে ঠিক আছে পরে শুধরে দিলেও হবে, এখনই ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি শুধরে দেওয়ার কথাটা আসছে না। আমার আমার ব্যক্তিগত মতামত, রিয়া ঘোষ কি বলছে, লিসেনিং এন্ড রিডিং রিসেপটিভ, স্পিকিং এক্সপ্রেসিভ। হ্যাঁ, এক্সপ্রেসিভ মানে কি, আমরা এক্সপ্রেস করছি, আমরা কি কিভাবে প্রকাশ করতে পারি নিজেদের। ও আচ্ছা, ওই চন্দ্রিকা সরকার লিখেছিলে তার পরিপ্রেক্ষিতে লিখেছো, আসলে আমি চ্যাটটা অতটা খেয়াল করিনি। হ্যাঁ, তোমরা এটুকু বোঝো, রিসেপটিভ মানে আমরা গ্রহণ করছি, আর এক্সপ্রেসিভ মানে আমরা প্রকাশ করছি। গ্রহণ মানে আমরা বুঝছি, তাহলে আমরা কি কিভাবে হবে, হ্যাঁ, আমরা যেটা দেখছি, পড়ছি, রিডিং, সেটা আমাদের রিসিভ করছি, বা আমরা সেখান থেকে আমরা গ্রহণ করছি, এবং আমরা রিডিং গেল, পড়াটা গেল, আর একটা কি লিসেনিং, শুনছি, সেটাও আমরা গ্রহণ করছি, এই দুটো হচ্ছে তোমার কি হচ্ছে রিসেপটিভ। এবং আমরা আমাদের মনের ভাবটা যখন প্রকাশ করছি, সেটা বলে হতে পারে, লিখে হতে পারে, মানে রিডিং এবং রাইটিং, এই সরি, স্পিকিং এবং রাইটিং, এই দুটো আমরা প্রকাশ করছি মনের ভাবটাকে, সেই দুটো এক্সপ্রেসিভ। হ্যাঁ, এটা তোমরা জানো, সেই জন্য ওই ব্যাপারটা আমি অতটা গভীরে ঢুকলাম না, ঠিক বললাম তো? ঠিক আছে, চলো 13 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড অলওয়েজ বি কনটেক্সচুয়ালাইজড, দ্যাট ইজ ইট শুড বি ইউজ ইন অথেন্টিক অ্যান্ড মিনিংফুল সিচুয়েশন। ভাষা শিক্ষা সবসময় নির্ভরযোগ্য, বাস্তব সম্মত পরিবেশে প্রসঙ্গ কেন্দ্রিক হবে। মানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে একটা শিক্ষার্থীকে যখন আমরা শেখাচ্ছি, ঠিক আছে, আবল তাবল তো বকা যাবে না, সুকুমার রায়ের আবল তাবলের মতো, তাহলে নির্ভরযোগ্য বাস্তবসম্মত পরিবেশে প্রসঙ্গ কেন্দ্রিক ভাবে আমাদের শেখাতে হবে, নাহলে ওটাকেও মানে গিবারিজ বলে ভুলে যাবে, ও আজে বাজে বকেছে, আর শিখে কি করবো, শুনে কি করবো, মনে রাখার চেষ্টাটাই করবে না। তাই সব সময় নির্ভরযোগ্য বাস্তবসম্মত পরিবেশে, এই যে কি বলছে, কনটেক্সচুয়ালাইজড, হ্যাঁ, অথেন্টিক অ্যান্ড মিনিংফুল সিচুয়েশনেও কিন্তু শিক্ষাটা দিতে হবে, তবে কিন্তু সে ওটাকে গ্রহণ করতে পারবে, শিখতে পারবে। 14 নম্বর পয়েন্ট, টিচিং শুড বি ইন্ডাকটিভ ইন নেচার, মানে একটু আগে আমরা পড়লাম আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি জিনিস, প্রথমে শিক্ষাদান শুরু হবে যথেষ্ট সংখ্যক উদাহরণ দিয়ে, তারপরে অন্তর্নিহিত নিয়মগুলো শেখানো হবে, মানে উদাহরণ দিয়ে, ঠিক আছে, তারপরে ওকে আস্তে 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 কঠিনের দিকে, সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যেতে হবে, তবে ওর ভালো লাগবে, ও শিখবে। তারপরে কি বলছে, 15 নম্বর, ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বি স্টুডেন্ট সেন্ট্রিক, মানে শিক্ষার্থী কেন্দ্রিক, এই যে ছাত্র কেন্দ্রিক লিখেছে। টাস্ক বেসড অ্যান্ড প্রসেস ওরিয়েন্টেড, এই যে অনুশীলন ভিত্তিক, পদ্ধতি নির্ভর, মানে কি, দেখবে এখন এই প্রজেক্ট ব্যাপারটা তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, মানে
প্রথমে হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা পরিচালনা করতে হবে আমাদের। শ্রেণীকক্ষটাকে শিক্ষার্থীরা যেরকম চাইবে মানে তাদের উপর গুরুত্ব দিয়ে আমরা চালাবো। আর একটা কি টাস্ক বেস, তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। এমন নয় যে আমি বকে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, তারা শুনে যাচ্ছে, যেটা আমাদের এই ক্লাসটার ক্ষেত্রে হচ্ছিল বা হয়। এই যেহেতু তোমাদের মাইকগুলো অফ থাকে বা তোমাদেরকে আমি দেখতেও পাই না, সেরকম নয়। টাস্ক বেসড, প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে, পার্টিসিপেট করতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে এবং প্রসেস ওরিয়েন্টেড এবং একটা প্রক্রিয়ামূলক পদ্ধতি নির্ভর হবে। ওই যে যেটা বলছিলাম স্কুলে প্রজেক্ট করতে দেয়, যদিও সবাই তো শুনেছি, আমি যেটুকু দেখি হ্যাঁ যে দোকানে পাওয়া যায়, দাদা ক্লাস 8-এর একটা ম্যাথের প্রজেক্ট দিন তো, 2 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, ওটাই ঝেপে দিচ্ছে, টুকে দিচ্ছে। ওটা তো অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি ও অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং নিজে ওটাকে নিয়ে রীতিমতো ওটার পিছনে খাটাখাটনি করতে হবে, তাকে শিখতে হবে। টিচার অবশ্যই তাকে হেল্প করবে, কিন্তু এই ধরনের পদ্ধতিতে যদি শেখানো হয় তাহলে কিন্তু সে ঠিকঠাক শিখবে। 16, টিচার্স শুড ইউজ দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ অফ দ্য লার্নার্স। ছাত্রদের পূর্বার্জিত জ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষক শিক্ষাদান করুন। মানে অবশ্যই আমাকে জানতে হবে একটা শিক্ষার্থীকে শেখানোর আগে যে সে কতদূর পর্যন্ত জানে বা কতটা জানে, তারপরে সেই বুঝে কিন্তু আমাদেরকে শিক্ষাদান করতে হবে। এটা কি গেল ভাষা তত্ত্ব থেকে যে নীতিগুলো গৃহীত হয়েছে সেই নীতিগুলো। চলে আসো এবার সাইকোলজি থেকে। হ্যাঁ, সাইকোলজি থেকে আমরা পড়েছিলাম না পয়েন্ট, যে ভাষা তত্ত্ব থেকে মানে তোমার প্রথম যে স্লাইডটা দেখালাম প্রিন্সিপাল 2 জায়গা থেকে নেওয়া হয়েছে, সেই স্লাইডটা তোমরা দেখেছো। এতক্ষণ ভাষা তত্ত্ব থেকে ছিল, এবার আমরা এই সাইকোলজি থেকে পয়েন্ট কটা দেখে নেবো। এর মধ্যে আবার কি বিহেভিয়ারিস্ট একরকম বলেছে, কি বলেছে, বলছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড অনলি থ্রু ইউজ অ্যান্ড প্র্যাকটিস। আচরণবাদে তো তাই আমরা দেখেছি, সেই স্কিনার বক্সই বলো বা প্যাভলভের কুকুর নিয়ে পরীক্ষাটাই বলো, সেখানটা কি করেছে, ইউজ অ্যান্ড প্র্যাকটিস। সে তার সামনে লিভার দেওয়া হয়েছে বা কুকুরের ক্ষেত্রে খাবার দেওয়া হয়েছে এবং সেটা বারবার দেওয়াতে তার অনুশীলনের ফলে শিখনটা হয়েছিল। তাহলে এই বিহেভিয়ারিস্টটা এরকম বলে যে কি বলে, যে ল্যাঙ্গুয়েজ শেখা হয়, ভাষা শেখা হয় through use and practice. The more the learner is exposed to the use of language is the better the chances of learning. যত তার সামনে ইংলিশকে মানে ভাষাটাকে এক্সপোজ করা হবে, উপস্থাপন করা হবে, তখন কিন্তু তত অভ্যাসের দ্বারা ঠিকমতো শিখতে পারবে। এটা কে বলছে, বিহেভিয়ারিস্টরা বলছে। 2 নম্বর পয়েন্ট কি বলছে, the production of language depends on the situation which makes its use necessary. মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, শুনে থাকবে তোমরা। তাহলে কি বলছে, ভাষা উৎপাদন নির্ভর করে কিসের উপর, অন দ্য সিচুয়েশন হুইচ মেক্স ইট ইউজ নেসেসারি। প্রয়োজনীয়তা পড়বে তবে ও ভাষা ব্যবহার করবে। একটা শিক্ষার্থীর সামনে আমি যদি অনবরত তার মাতৃভাষায় কথা বলতে থাকি, তার প্রয়োজন পড়বে না অন্য ভাষায় কথা বলার। কিন্তু যখন দেখা যাবে আমি তার সঙ্গে ইংরেজিতেই কথা বলছি, সে 3বার বাংলায় উত্তর দিয়েছে, তারপরে আমি বাংলা বলছি না, ইংরেজিতেই বলছি, তখন সেই পরিস্থিতিতে পড়ে সে কিন্তু কি করবে, ইংরেজিতে বলার চেষ্টা করবে এবং চেষ্টা থেকেই সে শিখবে। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে শিখনটা। এটা কারা বলছে, ওই যে বিহেভিয়ারিস্টরা। এটা ভালো করে একবার তোমরা পড়বে, কিন্তু আমি শুধু একটু করে অল্প অল্প করে টাচ দিয়ে বেরিয়ে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট আছে, কি বলছে, প্রডিউসিং দ্য কারেক্ট লিঙ্গুইস্টিক রেসপন্স টু এ স্টিমুলাস রিকোয়ার্ডস এফোর্ট। তাহলে সঠিক প্রতিক্রিয়া সংবেদন মানে সাড়া দেয়া, সেটার জন্য কিন্তু এফোর্ট কি প্রয়োজন হয়, প্রচেষ্টার প্রয়োজন হয়। তাহলে যদি তাকে ওই প্রচেষ্টাটা তার মধ্যে না থাকে বা প্রচেষ্টাটা করানো না যায়, তাহলে সে শিখবে না। তাই কি বলছে, যে ইফ দ্য লার্নার ইজ নট কল্ড আপন টু মেক দিস এফোর্ট দেয়ার ইজ নো লার্নিং। তাহলে তাকে যদি এই প্রচেষ্টাটা করতে সে মানে তাকে দিয়ে করানো না যায়, তাহলে সে কিন্তু শিখবে না। 4 নম্বর পয়েন্ট কি বলছে, প্রডিউসিং দ্য কারেক্ট রেসপন্স অলসো রিকোয়ার্স অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশন মানে কি, মনোযোগের প্রয়োজন। তাহলে কারেক্ট রেসপন্সের জন্য মনোযোগ, মানে সে ইংরেজি বলার চেষ্টা করছে, বারবার ভুল বলছে, ঠিক আছে, এবং আমরা সেটা শুনছি না, কিন্তু যখন আমরা মনোযোগ দেবো বা তারও মনোযোগ থাকবে যে হ্যাঁ আমার যেটা বলেছি তার ফলে একটা কাজ হয়েছে, হ্যাঁ, তো এইটা কিন্তু শিখনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। কি বলছে, একটা সময় মনোযোগ স্লথ হয়ে আসতে বাধ্য, সুতরাং দীর্ঘ প্র্যাকটিসের চেয়ে বিরতি দিয়ে অভ্যাস করানোই ভালো। তার মানে এটাও বলছে যে আমাদের মনোযোগের যেমন ঘাটতি হতে পারে, যে বারবার ভুল বলছে, সেও বারবার বলতে বলতে বিরক্ত হয়ে গিয়ে তার মনোযোগ ঘাটতি হতে পারে, মনোযোগ স্লথ হয়ে আসতে পারে। তাই দীর্ঘ প্র্যাকটিসের চেয়ে বিরতি দিয়ে অভ্যাস করানো ভালো। এটা কারা বলছে, বিহেভিয়ারিস্টরা বলছে। 5 নম্বর পয়েন্ট কি বলছে,
দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ কামস আর্লিয়ার দ্যান রিটেন। এটা দেখো ভাষাতত্ত্বেও ছিল যে প্রথমে কিন্তু মৌখিক ভাষাটা আসবে, লেখাটা পরে আসবে। ঠিক আছে, এই যে রিসেপটিভ এটা হচ্ছে প্যাসিভ, এবং প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে ভাষার লিখিত আকারের আগে আসে মৌখিক ভাষা, ভাষা সম্পর্কে সক্রিয় অভিজ্ঞতার আগে নিষ্ক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন। ঠিক আছে, মানে তার শোনার অভ্যাস থাকতে হবে, সে জাস্ট ভাষা ব্যবহার করেনি কিন্তু ভাষা সম্বন্ধে জ্ঞান আছে, শুনেছে, ওয়ার্ডগুলো কম বেশি চেনে। এই যে আমরা যেমন ধরো একটা যদি বাইক চালাই বা স্কুটি চালাই, আমরা কিন্তু টেকনিশিয়ান নই, মিস্ত্রি নই, কিন্তু আস্তে আস্তে জেনে যাই কোনটা এক্সেলারেটর, কোনটা ক্লাচ, হ্যাঁ কোনটা গিয়ার বাইকের ক্ষেত্রে, হ্যাঁ কোনটা কার্বুরেটর, হ্যাঁ কোনটা কি, মোটামুটি একটা নলেজ চলে আসে আমাদের। তাহলে এটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় অভিজ্ঞতা, মানে আমরা কিন্তু মিস্ত্রিগিরি করে শিখিনি, আমরা ওই টেকনোলজি জানতাম না, আমরা ইউজ করতে করতে নিষ্ক্রিয়ভাবে আমরা ব্যবহার করতে করতে চারিদিক থেকে শুনে শুনে ওই জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটা জ্ঞান লাভ হয়ে যায়। তো সেই একইভাবে কিন্তু ওই যে নিষ্ক্রিয় অভিজ্ঞতাটা সেটা থাকতে হবে, তবে কিন্তু সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করতে পারবে। চলো পরের স্লাইডে। লার্নিং টেক্স প্লেস ফাস্টার ইফ দ্য কারেক্ট রেসপন্স টু এ স্টিমুলাস ইজ ইমিডিয়েটলি কনফার্ম। মানে এটা বোঝো তোমরা যে একটা উদ্দীপনা হলো, হ্যাঁ স্টিমুলাস হলো, তার একটা রেসপন্স থাকবে। তাহলে উদ্দীপনার যদি সঠিক রেসপন্স পাওয়া যায় তবেই তো মানে সেই উদ্দীপনাটা বারবার রিপিট হবে। মানে ওই যে কুকুরটা যদি বারবার খাবার দেখে আর লালা পড়ে, তারপরে খাবারটা তাকে না খেতে দেওয়া হয়, তাহলে তারা লালা পড়বে? লালা তো পড়বে না। বা স্কিনার বক্সের ক্ষেত্রে যেটা ইঁদুরের ক্ষেত্রে হচ্ছিল, যে যে তার সামনে যে উদ্দীপনাটা দেয়া হচ্ছে, তার ফলে যে রেসপন্সটা সে করছে সেটা যদি মানে তার ক্ষেত্রে পজিটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে তো সেটা আস্তে আস্তে ভুলে যাবে। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে যখন একটা স্টুডেন্ট একটা কিছু ইংরেজিতে বলছে, তার রেসপন্সটা কিন্তু আমাদের দিতে হবে, এবং রেসপন্স না দিলে বা আমরা বলছি সে রেসপন্স দিচ্ছে না, তাহলে কিন্তু শিক্ষণটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ফেড হয়ে যাবে। তাহলে উদ্দীপনের ফলে যদি সাড়া পাওয়া যায় তাহলে শিক্ষা দ্রুততর হয়। 7 কি বলছে, লার্নিং ইজ ফাস্টার ইন দ্য লার্নার ইজ প্লেসড ইন এ সিচুয়েশন হোয়ার হি ক্যান প্রডিউস অনলি দ্য কারেক্ট রেসপন্স। একই রকম ব্যাপার বলছে যে যে পরিবেশে থাকবে, যে অবস্থায় তাকে রাখা হবে, সে সঠিক প্রতিক্রিয়া জানতে পারলে তবেই কিন্তু তার শিক্ষণটা ভালোভাবে সম্পন্ন হবে এবং দ্রুত হবে, ফাস্টার হবে। হ্যাঁ, এবার যদি সে প্রতিক্রিয়াটা বুঝতে না পারে তাহলে কিন্তু তার শিক্ষণটা মানে সে বুঝতে পারবে না যে আমি ঠিক বললাম কিনা বা ভুল বলে ফেলেছি কিনা, তাহলে কিন্তু তার শিক্ষণটা সেভাবে স্থায়ী হবে না, বা সেগুলো তার শিক্ষণের পক্ষে যে বলছে বাধা হয়ে দাঁড়াবে, হ্যাঁ যা ইন্টারফেয়ার করবে সেগুলোকে, হুইচ ইন্টারফেয়ার্স উইথ দ্য প্রসেস অফ লার্নিং। তারপরে 8 নম্বর কি বলছে, every new item learned must be reinforced by further practice before further learning begins। তাহলে কি বলছে, নতুন কিছু শেখানোর জন্য তার আগের বিষয়ে যে শিক্ষণটা হয়েছে সেটাকে ঠিকঠাক রিএনফোর্স করতে হবে, মানে ওইটাকে তার অভ্যাসে পরিণত করে দিতে হবে যে হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে, সব ঠিক আছে, চলো এবার নতুন কিছু শিখবো আমরা। তাহলে আগের ধারণাটি প্রচলিত বলছে, এটা এটা বোধহয় প্রবলিত হবে, রিএনফোর্স যেহেতু বলছে, তো সেইটা হওয়ার পরে নতুন বিষয় শুরু করতে হবে। মানে একটা বিষয় আমরা কিছুটা শেখালাম, সেটা ভালো করেও শিখলো না, মানে তাকে রিনফোর্স করা হলো না যে বাহ খুব ভালো হয়েছে, এইটা না করে আবার নতুন জিনিস শেখাতে শুরু করলে কিন্তু আগেরটাও সে ভালো শিখবে না, নতুনটাও সে আলটিমেট ভালো শিখবে না। চলো পরের স্লাইড। এটা এতক্ষণ গেল আমাদের বিহেভিয়ারিস্ট থেকে, এবার কগনিটিভিস্ট, প্রজ্ঞাবাদ থেকে। রিপিটেশন or practice is considerably devalued as language learning devices, and hypothesis formation and problem solving have been emphasized. In particular, any kind of the mechanical drilling is regarded as unproductive today. তাহলে প্রজ্ঞাবাদরা কি বলছে যদি একটু ভাবো, একটু দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে যে বারবার অভ্যাস, অনুশীলন, এগুলো বিহেভিয়ারিস্টরা বলছে, কিন্তু প্রজ্ঞাবাদীরা কি বলছে যে শিক্ষার ক্ষেত্রে অনুশীলনের তুলনায় প্রকল্প গঠন ও সমস্যা সমাধান করার ক্ষমতা বেশি প্রয়োজন, যান্ত্রিক অনুশীলন খুব বেশি ফলপ্রসূ নয়। In earlier days, mechanical drills were considered very useful for fixing or strengthening proper language habits. তাহলে আগেকার দিনে মনে করা হতো যে যান্ত্রিক অনুশীলনের দ্বারাই ভাষা ব্যবহারের অভ্যাস তৈরি করা হয়। মাই হেড মানে আমার মাথা, গল্পটা শুনেছো তোমরা? হ্যাঁ, টিচার বলে দিয়েছে যে এই সবাই মিলে পড়, আমি বলছি মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে আমার মাথা। ও বাড়িতে চলে গেছে বলতে বলতে মাই হেড মানে আমার মাথা। ঠিক আছে, এই সরি, ওরা বাড়ি গিয়ে বলছে কি, যখন পড়তে বসছে
ওর মনে পড়েছে যে স্যার বলেছিল মাই হেড মানে স্যার বলেছিল আমার মাথা, তাহলে ও পড়তে শুরু করেছে মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা, দিয়ে অনুশীলন করছে বারবার রিপিটেশনের মাধ্যমে ওটাকে অভ্যেস করছে। বাবা এসে বলছে এই ভুল পড়ছিস, মাই হেড মানে স্যারের মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। বাবা চলে গিয়েছে, ছেলে পড়ছে মাই হেড মানে বাবার মাথা। তাহলে এই যে রিপিটেশনের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে আগে শেখানো হতো যান্ত্রিকভাবে, এইটা এখন খুব বেশি ফলপ্রসূ নয়, এটা কিন্তু এই প্রজ্ঞাবাদীরা মনে করেন। ঠিক আছে, 2 নম্বর নিয়ম কি বলছে, ল্যাঙ্গুয়েজ, এক সেকেন্ড একটু জল খেয়ে নি। হ্যাঁ, language syllabuses and teaching materials are no longer as rigidly controlled as they used to be in earlier days. ভাষার পাঠ্যক্রম ও শিক্ষণ সামগ্রী আগে যেভাবে নিয়ন্ত্রিত হতো এখন সেভাবে হয় না। আগের দিনের যে সিলেবাস গুলো ছিল বা যে মেটেরিয়ালস গুলো ইউজ করা হতো, আগে মনে করে দেখো আমরা যখন পড়েছি, তোমাদের বেলায় জানি না, আমাদের বেলায় কিন্তু খুব বেশি টিএলএম এর ব্যাপারটা ছিল না। স্যাররা আসতেন, একটা ছড়ি আনতেন, একটা চক, একটা ডাস্টার আর একটা ব্ল্যাকবোর্ড থাকতো বা কোনো কোনো জায়গায় হোয়াইট বোর্ড, সেখানে জাস্ট লিখে বুঝিয়ে দিতেন। এখন কিন্তু দেখো যে শিক্ষকরা অনেক সময় দেখা গেলো বাচ্চাদের শেখানোর জন্য ফলের মডেল, বিভিন্ন ঘড়ি মডেল, বা যেটা এই আমরা এর আগে পড়েছি না, যে অনেক ক্ষেত্রে কি হয় যে অরিজিনাল জিনিসটাকে উপস্থাপন করা হয়। দেখা গেলো বাচ্চাদেরকে ভেজিটেবল সম্বন্ধে পড়ানো হবে, তো বাজার থেকে শিক্ষক মহাশয় কি করলেন, বাজার করে কিছু আলু, পটল, ঝিঙে, উচ্ছে সমস্ত কিছু নিয়ে আসা হলো। ঠিক আছে, তো এই যে টিএলএম গুলো বা বিভিন্ন যে এটার একটা টার্ম ছিল, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না, প্ল্যাসিবো এরকম কিছু বলা হতো বোধহয়, কারো কি মনে আছে যে অরিজিনাল জিনিসটাকে যখন নিয়ে আসা কি বলে, অরিজিনাল মডেলটাকে যখন মানে মডেল হিসেবে যখন অরিজিনাল জিনিসটাকে নিয়ে আসা হয়, সেই টিএলএমটাকে কি যেন বলে, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না, মাথায় আসলে তোমাদের বলছি। সম্ভবত প্ল্যাসিবো এরম বা এরকম কিছু একটা ছিল। তো এই যে টিএলএম এর ইউজ বা যে সিলেবাস গুলো বর্তমানে দেখবে ওগুলো খুবই মানে শিক্ষার্থী কেন্দ্রিক এবং প্রচুর সেখানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গা থাকে। আমাদের সময় টেক্সটটাকে পড়ানো হতো, স্যার বলতেন এই রিডিং পড়, ওইটুকুই পার্টিসিপেশন। এখন কিন্তু সেখানে অনেক রকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে বা ম্যাচ দ্য কলামস, কলামস এ টু কলামস বি এগুলো থাকে। এর মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে শেখানো হয়, আগের মতো আর সেই সিলেবাস সেই মেটেরিয়ালস ইউজ করা হয় না। ঠিক আছে, রুল নাম্বার 3 তে কি বলছে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাভ হেল্প টু মেক টিচিং মোর ক্রিয়েটিভ অ্যান্ড ফ্লেক্সিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, প্রথমটা পড়িনি। কগনিটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং হ্যাভ হেল্প টু মেক টিচিং মোর ক্রিয়েটিভ অ্যান্ড ফ্লেক্সিবল। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রজ্ঞাবাদ ভাষা শিক্ষাকে আরো গঠনমূলক ও সরল করতে সাহায্য করেছে। মানে ওই যে আচরণবাদ যেটা আমাদের ছিল বারবার অভ্যেস করা হ্যান ত্যান, তার তুলনায় প্রজ্ঞাবাদ এরা কি করেছে না, ভাষা শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক ও সরল করতে সাহায্য করেছে ভাষা শিক্ষার পুরো নীতিগুলোকে। এবার কি বলছে, দ্য প্রিন্সিপালস অফ সিএলটি প্যারাডিম। ঠিক আছে, কি হচ্ছে সিএলটি, আমরা আগে পড়লাম, এই যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। এটা কি বলছে, নো হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো তা জানো। দ্য হোল ইজ মোর দ্যান দ্য সাম অফ ইটস পার্টস, সমস্ত অংশগুলোকে এক জায়গায় করলে, এই সরি, অংশগুলোকে এক জায়গায় করলে সেটা সমগ্রটা তার থেকে বেশি। এখানে বলেছে সমগ্র হলো কোনো জিনিসের অংশগুলির যোগফলের চেয়ে বেশি। আর কি বলছে, দ্য প্রসেসেস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দেয়ার ফর্মস, পদ্ধতি হলো তার গঠন বা আকারের মতোই গুরুত্বপূর্ণ। তারপরে টু লার্ন ইট ডু ইট, শিখতে গেলে হাতে কলমে করো। মিস্টেক্স আর নট অলওয়েজ মিস্টেক্স, ভ্রান্তি সর্বদা ভ্রান্তি না। এটা কারা বলছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যে নীতিগুলো রয়েছে, ব্যবহারিক যোগাযোগমূলক পদ্ধতি, বাংলায় দেওয়া রয়েছে এখানে, মানে যখন কমিউনিকেশনের মাধ্যমে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখছে, একে অপরের সঙ্গে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, যেমন পিয়ার গ্রুপ লার্নিং আছে, একসাথে সবাই মিলে কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, কোনো একটা সার্ভে করতে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে কি হয়, কি করছে সেটা সম্বন্ধে ওরা জানে। হ্যাঁ, এবং জানা মানে শেখার আগ্রহ বাড়বে, মোটিভেটেড হবে এবং আগ্রহ বাড়বে, ইন্টারেস্ট বাড়বে। এবং এটা বুঝতে হবে যে সমগ্রটা ছোট ছোট অংশের যোগফলের চেয়ে বেশি হবে।
মানে এমন নয় তুমি অঙ্ক অঙ্ক করতে বসলে এখানে যে একটা অংশ 2 একটা অংশ 4 এরকম নয়, মানে ছোট ছোট পার্টে শেখার থেকে সমগ্রটা অনেকটা ব্যাপক, এটা এই ধারণাটা কিন্তু রাখতে হবে। দ্য প্রসেসেস আর ইম্পর্টেন্ট অ্যাজ দেয়ার ফর্মস, গঠন বা আকারের মতো পদ্ধতিটাও যে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। কোঅপারেটিভ লার্নিং, হ্যাঁ ঠিক আছে। তারপর কি বলছে, টু লার্ন ইট ডু ইট, শেখা মানে কাজটি হাতে কলমে করো, মানে যেটা ওই যে বললাম প্রজেক্ট আমি এর আগে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, হ্যাঁ তাহলে হাতে কলমে নিজে করলে তবে শিখতে পারা যাবে। এটা কিন্তু এই এই ব্যবহারিক যোগাযোগমূলক পদ্ধতিতে কিন্তু আমাদেরকে বলছে। মিস্টেকস আর নট অলওয়েজ মিস্টেক, মানে ভুল মানেই সেটা ভুল নয়, কারণ কি ভুল মানে ভুল নয়, এই ব্যাপারটা ওইভাবে নিও না। মানে ভুল মানে তাকে আমরা যে বকাঝকা করি এটা ভুল করেছো ঠিক করো এরকম নয়, ভুল হতেই পারে, আর সেই ভুলটা যে সবসময় ভুল তাও কিন্তু নয়। এইটা এই নীতিগুলো কে বলছে না, ব্যবহারিক যোগাযোগমূলক পদ্ধতি। চলো নেক্সট স্লাইডে চলো। এবার বলছে ম্যাক্সিমস অফ টিচিং বা ম্যাক্সিমস অফ মেথডিক্যাল প্রসিডিওর, শিক্ষাদানের চিরায়ত নীতি। চিরায়ত মানে যেটা চিরাচরিত ভাবে চলে আসছে, সবসময় চলে আসছে, সেই নীতি কটা আমরা একবার দেখব। প্রসিড ফ্রম নোন টু আননোন, শিক্ষণের অভিমুখ হবে জ্ঞাত থেকে অজ্ঞাতর দিকে। এগুলো পড়েছো তোমরা, বিএড ডিএড করতে গিয়ে পড়েছো। মানে আমরা যখন শিখবো আমরা একটা জানা বিষয় দিয়ে শুরু করব, তারপরে অজানা বিষয়ের দিকে যাব। একটা বাচ্চাকে যদি প্রথমে আমি একটা অজানা বিষয় নিয়ে বলতে শুরু করি, একটা শিক্ষার্থীকে বলতে শুরু করি, প্রথমত তার ইন্টারেস্ট থাকবে না, আর দ্বিতীয়ত যেহেতু সেই জিনিসটা তার সম্পূর্ণ অজ্ঞাত অজানা, তাই তার ধারণা গঠনটাও কিন্তু কঠিন হয়ে পড়বে, হয়তো বুঝতে পারবে না কি বলতে চাইছি। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, তার জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে যেতে হবে। দেখা গেল তাকে এইভাবে আমরা বলছি, একটা উদাহরণ হিসেবে বলা যায় যে তুমি সকালে আজকে দেখলাম ফুটবল খেলছিলে মাঠে, বলো তো ওই বলটা কিরকম, বলটার আকৃতি কিরকম। তাহলে বলটাকে ও চেনে, এবার আমি তাকে গোলক শেখালাম, তার ব্যাস শেখালাম, ব্যাসার্ধ শেখালাম, কি শেখালাম পরে, কিন্তু তার জানা বিষয় হচ্ছে এই ফুটবলটা। মানে তার যে বিষয় জ্ঞান রয়েছে সেইটা থেকে আমরা তার অজানা বিষয়ের দিকে তাকে আস্তে আস্তে নিয়ে যাব। তারপর কি বলছে, টিচ থ্রু সেন্সেস, মানে তার ইন্দ্রিয়কে ব্যবহার করে শিক্ষা দিতে হবে। মানে ইন্দ্রিয়কে ব্যবহার করে তো অবশ্যই শিক্ষা দিতে হবে। একটা জিনিস দেখো, শুধু সে শুনছে, শুধু শুনলে কতখানি শিখবে জানি না, কিন্তু তাকে যদি দেখানো হয়, তাকে যদি হাত দিয়ে স্পর্শ করতে দেওয়া হয় কোনো একটা জিনিস সম্বন্ধে, তাহলে সে বেশি শিখবে। ঠিক আছে, তাহলে আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোকে, ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের শিক্ষাটা দিতে হবে। আচ্ছা, তারপর কি বলছে, প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিলের দিকে যেতে হবে, কঠিনের দিকে যেতে হবে। মানে কখনোই আমরা কঠিন দিয়ে শুরু করবো না, সবসময় সহজ দিয়ে শুরু করবো এবং কঠিনের দিকে আস্তে আস্তে যাবো। প্রসিড ফ্রম ইনডেফিনাইট টু ডেফিনাইট, অনির্দিষ্ট থেকে নির্দিষ্টর দিকে যাবে। ঠিক আছে, প্রসিড ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা তোমরা আগের দিন আমাকে খুব সুন্দর একজন বলেছিলে অ্যাবস্ট্রাক্টের বাংলাটা, যে মূর্ত থেকে বিমূর্তর দিকে যাবে। মানে মূর্ত মানে কংক্রিট, যেটা আমাদের সামনে একদম দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, সেই জিনিসটা যেটা ওই শিক্ষার্থীর কাছে একদম বোঝা খুব সহজ, যে ইট, আচ্ছা এটা তো ইট। ঠিক আছে, তারপরে যদি আমরা ইটের স্ট্রাকচারটাকে বলি, যে সমকোণী চৌপল বা ঘনক, সেইগুলো তো জানে না। সেই সমস্ত কনসেপ্টে যাওয়ার আগে কংক্রিট যেটা ওর সামনে প্রেজেন্ট করা যাচ্ছে সেই জিনিসটা থেকে আমরা কংক্রিট থেকে আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্টের দিকে যাব। প্রসিড ফ্রম পার্টিকুলার টু জেনারেল, বিশিষ্ট থেকে সাধারণকরণের দিকে যাব। মানে আমরা তাকে একটা নির্দিষ্ট কোনো জিনিস নিয়ে বোঝানো শুরু করে তারপরে সাধারণীকরণ করব। ঠিক আছে, যে আমরা যদি বলতে পারি মানে তাকে একটা বিষয় সম্বন্ধে, পুরো বিষয়টা সম্বন্ধে আগে থেকে না বলে একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে কি সেই উদাহরণটা নিয়ে তার মাথায় একটা কংক্রিট ধারণা চলে এলো, যে আচ্ছা স্যার এটা বলছেন কি ম্যাডাম এটা বলছেন। তারপরে আমরা আস্তে আস্তে সাধারণ, যে হ্যাঁ সাধারণত এরকমই হয়ে থাকে, হ্যাঁ সেই দিকে আমরা যাই, তাহলে কিন্তু তার বুঝতে সুবিধা হয়। তারপর কি বলছে, প্রসিড ফ্রম হ্যাঁ এম্পিরিক্যাল টু রেশনাল, পরীক্ষালব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তিবাদের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, মানে একটা কিছু সে ওই যে আমরা বললাম না যে কিছু শিখতে চাইলে নিজে করতে হবে, তাহলে ও একটা প্র্যাকটিক্যালি কিছু করলো, সেখান থেকে পরীক্ষালব্ধ একটা অভিজ্ঞতা হলো, তারপরে যে যুক্তিবাদ সেই দিকে আমি যখন যাব তখন সে শিখবে এবং তার বুঝতে সুবিধা হবে। প্রসিড ফ্রম সিন টু আনসিন, আগে সে দেখেছে এরকম জিনিস নিয়ে আমরা শুরু করব, তারপরে সে দেখেনি বা অদৃষ্ট অজানার দিকে আমরা আস্তে আস্তে যাব। প্রসিড ফ্রম হোল টু পার্ট, সমগ্র দিয়ে শুরু করবো তারপরে অংশের দিকে যাব। মানে একটা জিনিস এমন নয় যে আমরা অংশগুলো দিয়ে শুরু করলাম, দিয়ে জুড়তে 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 জুড়তে
আমরা গোটা করলাম সেরকম নয়। মানে দেখা গেলো তাকে আমি একটা গাছের বিভিন্ন পার্টগুলো সম্বন্ধে পড়াচ্ছি, তাহলে আমরা প্রথমে তাকে গাছ শেখাবো, তারপরে গাছের পাতা, তার সেটা পাতাটা কোন কাজে লাগে, সেটা কেমন দেখতে হয়, ফুল সেটা কোন কাজে লাগে, সেই পার্টগুলো আস্তে আস্তে পরে বোঝাবো। প্রথমে সামগ্রিক ধারণাটা আমাকে দিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার এগুলো আমি এক্সাম্পল হিসেবে সহজে বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। ভাষা শিক্ষার ক্ষেত্রে তো গাছ শেখাতে যাবো না আমরা, সেগুলো ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন আমরা শেখাবো আমাদের মাথায় রাখতে হবে যে এই ম্যাক্সিম কটাকে ফলো করেই কিন্তু আমাদের এগোতে হবে। প্রসিড ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, তাহলে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে যাবো, ঠিক আছে? অ্যানালিসিস মানে কোনো কিছু ভেঙে বিস্তৃত আকারে আমরা তাকে বর্ণনা করবো, তারপরে আমরা সিনথেসিসের দিকে অর্থাৎ সংশ্লেষণের দিকে এগোবো, ঠিক আছে? তাহলে এই কটা গেল হচ্ছে আমাদের ম্যাক্সিম। বেশ, এবার বলছে এইমস এন্ড অবজেক্টিভ। আমরা প্রথমেই বলেছিলাম এম গুলো আমরা আগেও পড়েছি। এবার সেগুলো এখানটায় কি বলছে যে আমরা কতগুলো এম বা লক্ষ্য নিয়ে আমরা ইংলিশকে শিক্ষাদান করব ভারতবর্ষে। কি? লিটারেসি এম, আক্ষরিক অর্থ। কি বলছে? ইমপ্লাইং দ্য এন্ডেভার টু ডেভেলপ ইন স্টুডেন্টস অ্যাজ এ টেস্ট ফর রিডিং ইংলিশ, মানে ইংরেজি পড়ার স্বাদ যাতে তাদের মধ্যে তারা ফিল করতে পারে, অ্যান্ড লাভ ফর ইংলিশ লিটারেচার, এবং সাহিত্যের প্রতি, ইংরেজি সাহিত্যের প্রতি তাদের যাতে ভালোবাসা জন্মায়, সেজন্য আমরা ইংরেজি শেখাবো। বি, আর কি এম আছে দেখে নি? কালচারাল এম, সাংস্কৃতিক লক্ষ্য। কি বলছে? হেল্পিং দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য কালচার অফ দ্য পিপল হুজ ল্যাঙ্গুয়েজ দে আর লার্নিং, যাদের ভাষা তারা পড়ছে তাদের সংস্কৃতিকে বুঝতে ও যথাযথ মর্যাদা দিতে সাহায্য করবে, মানে আমরা যদি ইংরেজিকে শেখাই। তারপরে কি? লিঙ্গুইস্টিক, ভাষাতাত্ত্বিক কি লক্ষ্য নিয়ে আমরা পড়াবো? হেল্পিং দ্য স্টুডেন্টস অ্যাকোয়ার এ কমান্ড, দক্ষতা অর্জন করতে শেখাবো ইন দ্য ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, এই ইংরেজি ভাষার উপর। ইন ইন্ডিয়া ইংলিশ ইজ ট্রিটেড অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমি এগুলো আগেই বলেছি, তো একবার দেখে নাও, ঠিক আছে? তাহলে এই যে লক্ষ্যগুলো, 3 রকম এম দেখলাম আমরা, ঠিক আছে? কালচারাল, আগের স্লাইডে দেখে নাও একবার। লিটারেসি এম মানে আক্ষরিক লক্ষ্য, তারপরে কি কি আছে? কালচারাল এম আর লিঙ্গুইস্টিক এম। এই এম কটাকে কিন্তু আমি প্রথমে দেখো এইভাবে ভাগ না করে টোটালিটাকে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়েছিলাম। তাহলে কি বলছে? আওয়ার এম অফ টিচিং ইংলিশ শুড বি অ্যাকুইজিশন দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল, এই যেটা আমরা LSRW বলছি, সেই 4টে স্কিলকে কি করতে হবে? লক্ষ্য হচ্ছে সেইগুলোর অ্যাকুইজিশন যাতে হয়, অর্জন যাতে হয়। লিসেনিং এর শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা, লিখন দক্ষতা, এই দক্ষতা কটা যাতে অর্জন হয়, সেইভাবে আমরা ইংলিশটাকে সেই লক্ষ্য নিয়ে পড়াবো। তারপরে কি বলছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE, মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে? কতগুলো অবজেক্টিভ, উদ্দেশ্য দিয়েছে, ঠিক আছে? উদ্দেশ্যগুলো কি দেখো? বলছে টু এনেবল স্টুডেন্টস টু অ্যাটেন আ ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ ফ্রম ইউটিলিটেশন পয়েন্ট অফ ভিউ, উপযোগিতার দিক থেকে, ঠিক আছে? উপযোগিতার দিক থেকে কাজ করার উপযুক্ত ইংরেজি জ্ঞান অর্জন। মানে এক কথায় বলতে গেলে কি হয়, যে তার ইংরেজি জ্ঞান কতটা অর্জন করতে হবে যাতে সে যেখানে প্রয়োজন ইংরেজিতে বলার বা ইংরেজিতে কোনো কিছু লেখার, সেইটুকু জ্ঞান তাকে অর্জন করতে হবে। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। টু ডেভেলপ দ্য স্টুডেন্টস দ্য স্কিল অফ কমিউনিকেটিং অর এক্সপ্রেসিং ফ্রিলি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন অন অর্ডিনারি টপিক, সাধারণ বিষয়ের উপর ছাত্রদের যোগাযোগের দক্ষতা, স্বচ্ছন্দে ও সঠিকভাবে কথা বলা এবং যাতে সঠিক উচ্চারণ হয়, সেই দক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা ইংলিশ শেখাবো। To enable the students express their ideas on ordinary topics of non-technical nature in simple and correct English, শুদ্ধ সহজ ইংরেজিতে যাতে ছাত্ররা তাদের সাধারণ বিষয়ে ধারণা ব্যক্ত করতে পারে। আর কি? টু জেনারেট in the people's love of the language and a desire to cultivate it at leisure for pleasure and profit, ছাত্রদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করা যাতে তারা তাদের অবসরে ভাষা চর্চা করে বিনোদন উপভোগ করতে পারে। তাহলে এই কটা উদ্দেশ্য নিয়ে WBSE ইংরেজি শেখার কথা বলছে, ঠিক আছে? নেক্সট স্লাইড। এবার যেগুলো আমাদের মোটামুটি প্রিন্সিপাল, এত কিছু তো আমরা পড়লাম, যে বিভিন্ন নীতিগুলো ভাগ ভাগ করে পড়লাম, যে কোনটা বিহেভিয়ারিস্ট থেকে, কোনটা কগনিটিভিস্ট থেকে, এইগুলোকে আমরা একটা মোটামুটি সামারাইজ করেছি। কি বলছে? সেভারাল থিওরিজ হ্যাভ বিন প্রপোজড বাই সাইকোলজিস্ট রিগার্ডিং ল্যাঙ্গুয়েজ টিচিং, সাম ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অ্যাজ ফলোস। কিছু প্রিন্সিপাল, এই প্রিন্সিপালগুলো কিন্তু সামারাইজ করে, সাম আপ করে আমি তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি বা দিয়ে দিয়েছি।
এইগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে আমাদের অ্যাকচুয়ালি মেন প্রিন্সিপাল গুলো, এই যে এত পয়েন্ট আমরা পড়লাম তার মধ্যে কোন প্রিন্সিপাল গুলো আমাদের ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে থিওরি অফ মোটিভেশন এন্ড ইন্টারেস্ট। মোটিভেশন ইন্টারেস্ট তোমরা জানো, মোটিভেশন মানে অনুপ্রেরণা, ইন্টারেস্ট মানে তার যে আগ্রহ। এই দুটো জিনিস কিন্তু কি করছে, প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শেখার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে। কি মোটিভেশন ক্রুশিয়াল, মানে খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে তো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। টিচার্স ক্যান অ্যারাউজ স্টুডেন্টস ইন্টারেস্ট ইউজিং চার্টস, পিকচার্স, ফ্ল্যাশ কার্ডস, মডেল, ব্ল্যাকবোর্ড, স্কেচেস অ্যান্ড আদার ভিজুয়াল এইডস। তাহলে ইংরেজি ভাষার প্রতি মোটিভেট করতে গেলে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের আমরা কি করব, এই যে চার্ট, পিকচার, ফ্ল্যাশ কার্ড এগুলো ইউজ করে তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, তাহলে তাদের মধ্যে ইন্টারেস্ট জাগবে। এটা গেল একটা থিওরি। 2 নম্বর থিওরি কি বলছে, থিওরি অফ ইমিটেশন। চিলড্রেন লার্ন এ ল্যাঙ্গুয়েজ থ্রু ইমিটেশন। তাহলে তারা কিন্তু অনুকরণ করে করে শেখে। ইমিটেশন ফলোড বাই, আচ্ছা এই পুরো স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। ফলোড বাই ইন্টেন্সিভ প্র্যাকটিস হেল্পস অ্যাচিভ মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম। তাহলে এই নকল করতে করতে, বারবার প্র্যাকটিস করতে করতে তারা কিন্তু ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারে। তাহলে এই যে আমি এর আগে বলেছিলাম না এক্সপোজার, যে ওদেরকে ইংরেজি ভাষার সবসময় ওদের সামনে বলার চেষ্টা করতে হবে যাতে ওরা সবসময় ইংরেজিটার মধ্যেই থাকে এবং চর্চা করতে অভ্যস্ত হয়ে পড়ে। এই অভ্যস্তরা 3 নম্বর থিওরিতে বলছে হ্যাবিট ফরমেশন। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এসেন্সিয়ালি এ হ্যাবিট ফর্মিং প্রসেস। টিচার্স ক্যান হেল্প স্টুডেন্টস ফ্রম ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস থ্রু ইন্টেন্সিভ প্র্যাকটিস ইন ভেরিয়াস সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশন মানে কি বলা যাবে, পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে পরিস্থিতি তৈরি করে তার মধ্যে দিয়ে অভ্যাস গঠন করাতে হবে। ইংরেজি ভাষায় কথা বলা বা শোনা, এই অভ্যাসগুলো পরিস্থিতি তৈরি করে শেখাতে হবে। 4 নম্বর কি বলছে, থিওরি অফ এক্সারসাইজ, মানে প্র্যাকটিস এন্ড ড্রিল। ওই যে বিএফ স্কিনার, আমি আগে স্কিনার বক্স বলেছি যে বারবার প্র্যাকটিস করাতে হবে। ড্রিলিং প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে বারবার প্র্যাকটিস এবং ড্রিল মানে বুঝতে পারছে অভ্যাস তৈরি করা। তো এটা করলে কিন্তু খুব সুন্দর ভাবে একটা ল্যাঙ্গুয়েজ টিচিং সম্ভব। কন্টিনিউয়াস রিপিটেশন হেল্পস ইমপ্রিন্ট লার্নিং ইন দ্য চাইল্ডস মাইন্ড। তার মনের মধ্যে গেঁথে যায়, বারবার যদি এক্সারসাইজ করা হয়, প্র্যাকটিস করা হয়, তাহলে বাচ্চার মনের মধ্যে জিনিসটা গেঁথে যায়। থিওরি অফ কি বলছে, থিওরি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা, তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। তাদের কেউ কোন একটা দক্ষতায় অর্জন করতে পেরেছে, অন্যজন পারেনি, বা একটা দক্ষতা অর্জন করতে পারেনি, অন্য একজন পেরেছে। তাহলে এদের ডিফারেন্ট এবিলিটিস রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড, তারা যে জায়গা থেকে উঠে এসছে। আমি বারবার বলেছিলাম যে কেউ হয়তো গ্রামে একটা এমন জায়গা থেকে আসছে, তার পাড়ায় কেউ কখনো ইংরেজি বলেই না। আবার কেউ এমন জায়গা থেকে আসছে, দেখা গেলো তার বাবা বা মা অনেক সময় ইংরেজি শব্দ প্রচুর ব্যবহার করছে। তাহলে তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাদের যে এবিলিটি, বিভিন্ন আলাদা আলাদা এবিলিটি, সেগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে মানে টিচিং শুড বি কনসিডার দিস ডিফারেন্সেস। সেই অনুযায়ী আমাদেরকে তাদেরকে ইন্ডিভিজুয়াল নিড, তাদের প্রত্যেকের চাহিদা আলাদা, চাহিদা অনুযায়ী শেখানোর চেষ্টা করতে হবে। থিওরি অফ ইউজিং মাদার টাং। While some linguists oppose using the mother tongue in teaching foreign language, it can be used sparingly and judiciously. এটা আগেই দেখো, মনে করে রাখো, বলেছিলাম যে এটা ব্যবহার করা যেতে পারে, যদিও অনেকে বলে যে করা উচিত নয়, কিন্তু আস্তে আস্তে কি করতে হবে, ব্যবহার করার পর এই যে গ্র্যাজুয়ালি মিনিমাইজিং, মানে কমিয়ে দিতে হবে, ব্যবহার করলে সেটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। 7 নম্বর থিওরি কি বলছে, থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ। মানে এটাও সেই বলছে ওরাল অ্যাপ্রোচ, মানে মৌখিক ভাবে কিন্তু প্রথমে গুরুত্ব দিতে হবে। প্রথমে লেখার কথা ওদের দরকার নেই, প্রথমে বলো, শোনো, শুনে অভ্যাস করো, বলো। স্পিচ মোটিভেটস লার্নার্স। ওদের সামনে যখন বলা হবে তখন ওদেরকে কিন্তু, শিক্ষার্থীরা কিন্তু মোটিভেটেড হবে। স্পিকিং শুড প্রসিড রিডিং এন্ড রাইটিং, মানে আগে প্রথমে বলা অভ্যাস করাতে হবে, তারপরে রিডিং রাইটিং এগুলো আসবে। অ্যাজ ইট ইজ দ্য কুইকেস্ট ওয়ে টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। এই প্রসঙ্গে বলি, বেদের অপর নাম কি? বেদ, যে আমাদের ঋগ্বেদ, সামবেদ রয়েছে, এর অপর নামটা কি? কেউ একজন লেখো। শ্রুতি। কারণ বেদ শুনে শুনে মনে রাখতে হতো। এবার এটা নিয়ে বলবে, অনেকে বলবে যে না স্যার, আমরা শুনেছি যে না, বেদ লেখাও ছিল কিন্তু শুনে শুনে মনে রাখার ব্যাপার ছিল না, তখন কাগজ ছিল না বলে লেখা ছিল না, এসব তথ্য ভুল।
ঠিক আছে, অ্যাকচুয়ালি অভ্যাসটা হওয়ানোর জন্য বলতে হতো। ঠিক আছে, বেদকে শ্রুতি বলা হয় কারণ বেদ শুনে 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 মুখস্থ করতে হতো। আচ্ছা, এটা কাগজের অভাবে লেখা ছিল না নাকি লেখা ছিল সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে একজন গুরু যখন আশ্রমে পড়াতেন, বেদটা পড়াতেন বা শেখাতেন, তখন তার সাথে সাথে এদেরকেও বলতে হতো, শুনতে হতো, রিপিট করতে হতো। দিয়ে কি হতো, তারা কিন্তু বেদটা পুরো মুখস্থ করে ফেলতো। তাহলে সেইখানে যদি আমরা যাই, তাহলে স্পিচ মোটিভেটস লার্নার। তার সামনে আমি যখন বলছি, আমার বলা দেখে সে মোটিভেটেড হচ্ছে, তাকে যখন বলা করাচ্ছি এবং বারবার বলছে, সে কিন্তু খুব সহজে জিনিসটা শিখে যাচ্ছে, যেমন ভাবে বেদটা শিখে নিত। তাই সেই অর্থে এই কিন্তু থিওরি অফ ওরাল অ্যাপ্রোচ মৌখিকভাবে এটা কিন্তু সাকসেসফুল, কারণ বেদ মনে রাখতে পেরেছিল তখনকার দিনের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা। বেশ, চলো নেক্সট স্লাইড। থিওরি অফ রেশিও অ্যান্ড সিরিজ। ল্যাঙ্গুয়েজ টিচিং শুড ইন্টিগ্রেট অল স্কিলস, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং। চারটে স্কিলকেই কিন্তু ইন্টিগ্রেট করতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে, এবং এনসিউরিং প্রপোর্শনাল ডেভেলপমেন্ট ইন ইচ এরিয়া। এবং মাথায় রাখতে হবে যে চারটে এরিয়াতেই, মানে এই যে চারটে স্কিল, এই চারটে স্কিলে কিন্তু ঠিকঠাক যেন সমানুপাতিক, প্রপোর্শনাল মানে সমানুপাতিক দক্ষতা অর্জন করতে পারে শিক্ষার্থী। কারণ দেখা গেল একজন শুধু স্পিকিং মানে লিসেনিং শুনতেই ভালো পারে, সে বলতে পারে না, কিংবা সে শুনতে বলতে পারে কিন্তু লিখতে পড়তে পারে না, এই জিনিসটা তো তার লার্নিংটা খুব একটা মানে কাজে আসবে না না। তাই আমাদের খেয়াল রাখতে হবে, যতই আমরা বলি যে প্রথমে ওরালি গুরুত্ব দিতে হবে, প্রথমে ওরালি ভার্বালি গুরুত্ব দিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে তার সময়ের সাথে সাথে চারটে স্কিলকেই কিন্তু সমানুপাতে আমাদের বিকশিত করতে হবে, ডেভেলপ করতে হবে। থিওরি অফ চাইল্ড সেন্ট্রিক লার্নিং, এটা প্রথমেই বলেছি, শিশু কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক। মানে সে কতটা চায়, কি চায়, হ্যাঁ, সমস্ত কিছু তার কথাটা আগে মাথায় রাখতে হবে। আমি টিচার, আমি যা বলবো সেটাই শেষ কথা, ও কি বললো না বললো, ওর ভালো লাগছে কি না লাগছে এসব আমি জানতে চাই না, এই ধারণাটা পুরোপুরি ব্যাকডেটেড একটা ধারণা। আমাদের এখন প্রতিটা ক্লাসরুম, প্রতিটা টিচিং আমাদের মাথায় রাখতে হয় যে সেটা চাইল্ড সেন্ট্রিক হতে হবে, শিশু কেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, শিশু যে পরিবেশে শিখতে চায় সেই পরিবেশ ক্রিয়েট করতে হবে আমাদের। তার জন্য সেই সমস্ত উপাদানগুলো, টিএলএম বলো, এলটিএম বলো, যাই বলো, সেই উপাদানগুলোকে, উপকরণগুলোকে দরকার হলে আমাদের তাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তার মানসিক চাহিদার জন্য আমাদেরকে নিজেদেরকে একটু হলেও চেঞ্জ করতে হলেও করতে হবে, তবেই কিন্তু সে শিখবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। চলো, তাহলে এই কটা মোটামুটি প্রিন্সিপাল কটা সামারাইজ হয়ে গেল। এইবার চলে আসো আজকের, এই অ্যান্সার লিখবে না কিন্তু কেউ, আজকে কি শিখলে তার এমসিকিউ। আচ্ছা, আমি একটুখানি পজ নিচ্ছি, স্ক্রিন চালু থাকছে, তোমরা আগের বারের মতো আনসার গুলোকে কাগজে নোট করতে থাকো। হ্যাঁ, আমি আছি, আমি চলে যাচ্ছি না, আমি একটু পরে বলছি, তোমরা এই স্ক্রিনটা কি লেখা আছে স্ক্রিনে একটু পড়ো, তারপরে আমি নেক্সট স্লাইড যাব, তারপর শেষে গিয়ে একবারে বলবো।
সব স্লাইড করা পড়তে পেরেছিলে তো? খুব ফাস্ট চেঞ্জিং হয়ে গেছে নাকি? কেউ কোনো স্লাইড দেখতে চাইছো? এটাই লাস্ট স্লাইড, মানে 10টাই কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 3, 4, 5 কোনো কোশ্চেন কেউ দেখতে পাওনি এরকম থাকলে চ্যাট বক্সে লেখো, আমি সেই স্লাইডে যাচ্ছি। চলো বেশি রাত করে লাভ নেই, আমি আবার কোশ্চেন নাম্বার 1 এ যাচ্ছি, দেখি কার স্কোর কত হলো। Question number 1. The principle of motivation and interest suggests that language learning should be a competitive activity. B হচ্ছে students should be taught only what they find interesting. The teacher's enthusiasm is the only factor in motivation. D. The teacher should use resources and techniques that align with students' interests and aptitudes. মানে এই যে আমরা প্রিন্সিপাল অফ মোটিভেশন একটু আগে পড়লাম, মোটিভেশন এন্ড ইন্টারেস্ট, এইটা বলতে কি বোঝায়? যে ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি এ কম্পিটিটিভ অ্যাক্টিভিটি, মানে শিক্ষার্থীর মধ্যে কম্পিটিশনের একটা মনোভাব তৈরি করে দিতে হবে, সেটা মানে কি মোটিভেশন আর ইন্টারেস্ট? নাকি স্টুডেন্ট শুড বি টট অনলি হোয়াট দে ফাইন্ড ইন্টারেস্টিং, নাকি শিক্ষার্থীদের সেইটুকুই পড়ানো হবে, শেখানো হবে যেটা তারা ইন্টারেস্টিং মনে করবে, নাকি দ্য টিচার্স এনথুসিয়াজম ইজ দ্য অনলি ফ্যাক্টর ইন মোটিভেশন, মানে শিক্ষক মহাশয় কতখানি এনথুসিয়াস্টিক, হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে ছাত্ররা মোটিভেটেড হবে, নাকি শিক্ষক মহাশয় বিভিন্ন টেকনিক যেগুলো শিক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই ধরনের ইন্টারেস্ট এবং অ্যাপটিটিউড বাড়ানোর জন্য বিভিন্ন রিসোর্স ইউজ করবেন। তাহলে এটার অ্যান্সার কি হওয়া উচিত? অবশ্যই ডি, শিক্ষক মহাশয় মোটিভেট করবেন এবং ইন্টারেস্ট বাড়াবেন কিসের মাধ্যমে? বিভিন্ন রিসোর্স ইউজ করে। বাকি ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন করিয়ে দিয়ে লাভ নেই, তারা যেটুকু ইন্টারেস্টিং মনে করবে শুধু সেটুকু পড়ালে তাহলে তো শিক্ষাই সম্পূর্ণ হবে না, ঠিক আছে? আর এই মোটিভেশনের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীর যে উদ্যোগ সেটাই মানে মানে অনলি ফ্যাক্টর সেটাও তো নয়। তো সঠিক অ্যান্সার হলো ডি। চলো কোশ্চেন নাম্বার 2. হুইচ প্রিন্সিপাল স্টেটস that language learning is a process of acquiring new behaviors through consistent repetitive experience? তাহলে কোন নীতিতে, কোন নীতি যারা মানে এই যে আমরা বললাম না বিহেভিয়ারিস্ট, তারপরে কগনিটিভিস্ট, ওদের মধ্যে এই যে ব্যাপারটা বলছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস অফ অ্যাকোয়ারিং নিউ বিহেভিয়ার থ্রু কনসিস্টেন্ট রিপিটেটিভ এক্সপোজার, বারবার যে মানে রিপিটেশন বা ভাষা যে সামনে উপস্থাপন করা হচ্ছে বারবার, সেই ব্যাপারে কোন প্রিন্সিপাল হিসেবে এটাকে বলা হচ্ছে? দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে ব্যক্তিগত পার্থক্যের যে নীতি সেটা, হ্যাবিট ফরমেশন মানে অভ্যাস গঠনের নীতি, নাকি কোরিলেশন উইথ লাইফ জীবনের সঙ্গে সামঞ্জস্যের নীতি, নাকি প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ বা মৌখিক কথোপকথনের নীতি? এটা কোনটা? এই বারবার কনসিস্টেন্ট মানে লাগাতার, হ্যাঁ, রিপিটেটিভ এক্সপোজার মানে বারবার সেই জিনিসটাকে তার সামনে উপস্থাপন করাটা কোন নীতি? এই যে হ্যাবিট ফরমেশনের নীতি, তার অভ্যেস গঠনের নীতি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3. দ্য প্রিন্সিপাল অফ ইমিটেশন এমফাসাইজেস দ্যাট, তাহলে ইমিটেশনের নীতি মানে নকল অনুকরণের নীতি, এটা কি বলছে? স্টুডেন্টস শুড অনলি কপি টিচার স্পিচ প্যাটার্ন, শুধু ছাত্ররা মানে ছাত্রদের উচিত শুধুমাত্র শিক্ষক মহাশয়ের যে বক্তব্যের ধরন সেইটাকে অনুকরণ করা, নাকি চিলড্রেন প্রাইমারিলি লার্ন ল্যাঙ্গুয়েজ বাই রিপ্লিকেটিং গুড মডেলস অফ স্পিচ, নাকি তারা প্রাথমিকভাবে শিখবে ভালো, হ্যাঁ, গুড মডেলস অফ স্পিচকে অনুকরণ করে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিকোয়ার্স নো মিমিক্রি, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য কোনো মিমিক্রির প্রয়োজন হয় না। টিচার্স শুড নেভার কারেক্ট স্টুডেন্টস ইমিটেশন, তাহলে টিচাররা কখনোই শিক্ষার্থীর যে ইমিটেশন অনুকরণ সেটাকে সঠিক করে দেবেন না, মানে
রেকটিফাই করবেন না। এর মধ্যে তাহলে কোনটা সঠিক অ্যান্সার? কোনটা বলো? চিলড্রেন প্রাইমারিলি লার্ন ল্যাঙ্গুয়েজ বাই রিপ্লিকেটিং গুড মডেলস অফ স্পিচ। কেউ সামনে ভালোভাবে কোনো কথা বললে, ইংরেজিতে ভালো বক্তব্য রাখলে সেইটাকে ওরা রেপ্লিকেটিং মানে সেইটাকে অনুকরণ করে কিন্তু প্রাইমারিলি ওরা লার্ন করে। মানে আমি বললাম গুড মর্নিং, সেও বললো গুড মর্নিং, আমাকে অনুকরণ করলো তো, নকল করলো তো। তাহলে এইভাবে কিন্তু ছাত্রছাত্রীরা প্রথম শেখে, প্রাইমারিলি লার্ন। তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ইমিটেশন। ঠিক আছে, তিনটা তাহলে গেল বি। চারটা কি বলছে? দ্য ম্যাক্সিমাম নোন টু আননোন মিনস টিচার শুড বিগিন উইথ কমপ্লেক্স আইডিয়াস এন্ড মুভ টু সিম্পলার ওয়ান। প্রথমে জটিল দিয়ে শুরু করবে, তারপরে সহজে যাবে, তাই কি? টিচার্স টিচিং বেসড অন দ্য স্টুডেন্টস হোয়াট স্টুডেন্টস অলরেডি নো এন্ড কানেক্টেড টু দ্য নিউ ম্যাটেরিয়াল। মানে শিক্ষক মহাশয় জানবেন যে কতটা স্টুডেন্টরা জানে এবং তারপরে নতুন জিনিস সেটা বলবেন। কোনটা অ্যান্সার হতে পারে? বিয়েটা একটু হবে হবে মনে হচ্ছে, তাই তো? দেখা যাক সিএরটা। ইন্ট্রোডিউস এন্টায়ারলি নিউ কনসেপ্ট উইদাউট রেফারিং প্রায়র নলেজ। আগেকার কতটা জ্ঞান রয়েছে, হ্যাঁ, সেই জ্ঞানটুকু যাচাই না করেই নতুন, এন্টায়ারলি নিউ, একদম নতুন কনসেপ্টকে তার সামনে উপস্থাপন করবে। ইউজ দ্য মাদার টাং এক্সক্লুসিভলি থ্রু আউট দ্য লেসন। তাহলে ওই পুরো শিক্ষণ যে লেসন মানে শিক্ষণ জুড়ে তিনি মাদার টাং মানে মাতৃভাষাটাই ব্যবহার করবেন। এটা কি নোন টু আননোনের নীতি? না, এই বিয়েরটাই হবে। কি হচ্ছে তাহলে? চারের বিয়ে। স্টার্ট টিচিং বেসড অন হোয়াট স্টুডেন্টস অলরেডি নো। কতটা জানে তারপর থেকে অজানার দিকে, নতুন নতুন নিউ মেটেরিয়াল, নতুন উপাদানের দিকে নিয়ে যাবেন শিক্ষক মহাশয়। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সরি ম্যাক্সিমাম নোন টু আননোন। চারটা হয়ে গেল বি। পাঁচে কি আছে? হুইচ প্রিন্সিপাল acknowledges that every learner is unique and has a different learning needs। এর মধ্যে কোন অ্যাপ্রোচটা, কোন নীতিটা বলছে যে প্রতিটা শিক্ষার্থী আলাদা? এটা পড়লেই বোঝা যাবে। দ্য প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, প্রিন্সিপাল অফ ইমিটেশন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, নাকি সিলেকশন অ্যান্ড গ্রেডেশন? অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কারণ এভরি লার্নার ইজ ইউনিক মানেই তো ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট। এই তো ডিফারেন্ট কথাটা ওখানে রয়েছে, তাই তো? এটা সহজ, এটা না পড়লেও পারা যায়। সি একটা সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, the concrete to abstract maxim suggests that a teacher should introduce abstract ideas first, then give concrete example। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট কি তাই বলছে? প্রথমে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলবে শিক্ষক, তারপরে কংক্রিট এক্সাম্পল দেবে? সেটা কি সঠিক? মনে হচ্ছে না। দেখা যাক বিয়েরটা। বিগিন উইথ ট্যাঞ্জিবল অবজেক্ট অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলস বিফোর মুভিং টু অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটাই হচ্ছে সঠিক, যে প্রথমে কি রিয়েল লাইফ এক্সাম্পল দেবে এবং তারপরে আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের দিকে যাবে। অ্যাভয়েড ইউজিং এনি অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো হবে না। অনলি ইউজ থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এটা তো হবেই না। শুধুমাত্র তত্ত্ব নিয়ে আলোচনা করবে, তার সঙ্গে এই কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট কোনোভাবেই রিলেট করা যাচ্ছে না। 31, স্লাইড নাম্বার 31 কি আছে? কোশ্চেন নাম্বার 7, in which principle does the learner learn maximum by performing an action and getting first hand experience? কোন নীতিটা যেখানে পারফর্মিং অ্যান্ড অ্যাকশন অ্যান্ড গেটিং ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে সে একটা কিছু পারফর্ম করলো এবং সাথে সাথেই তার অভিজ্ঞতা হলো বা প্রথম একবারে ইনস্ট্যান্ট তার প্রতিক্রিয়াটা পেলো। তাহলে এটা কোনটা হতে পারে? দ্য প্রিন্সিপাল অফ ইমিটেশন, নকল করার। দ্য প্রিন্সিপাল অফ মোটিভেশন, ঠিক আছে, দ্য প্রিন্সিপাল অফ লার্নিং অ্যান্ড বাই ডুইং, দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারালনেস। এই চারটার মধ্যে কোনটা? মানে ও করলো সাথে সাথে সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স পেলো, এটা লার্নিং বাই ডুইং, তাই তো হচ্ছে। সাথেটা কি হচ্ছে? সি, লার্নিং বাই ডুইং। আরেকটা কি বলছে? দ্য প্রিন্সিপাল দ্যাট এমফাসাইজেস স্পিচ ওভার রিডিং অ্যান্ড রাইটিং in the initial stages of language learning is the principle that emphasizes speech over reading and writing। হ্যাঁ, মানে কোন নীতিতে রিডিং এবং রাইটিং কে কি বলা হচ্ছে? এর থেকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে স্পিচের উপর। কোন নীতিতে? ইমিটেশনে, ওরাল অ্যাপ্রোচে, গ্রেডেড প্যাটার্নে, নাকি চাইল্ড সেন্টার্ড লার্নিং? কোনটা হতে পারে এটা? এটা হচ্ছে বিএডটা, কারণ এই যে স্পিচকে, কথা বলাটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে, তাহলে ওরাল অ্যাপ্রোচ। 8-এর বি। চলে যাও পরের স্লাইডে, 32 নম্বর স্লাইড, 9 নম্বর কোশ্চেন। এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম প্রায়োরিটাইজেস, কি বলছে? একটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম
গুরুত্ব দেবে কোনটাকে সব থেকে বেশি? গ্রামার অ্যাকিউরেসি ওভার ফ্লুয়েন্সি, দক্ষতার থেকে বেশি ব্যাকরণের যে অ্যাকিউরেসি, নির্ভুলতা, তার উপর বেশি গুরুত্ব দেবে, নাকি ফ্লুয়েন্সি এন্ড মিনিংফুল ইন্টারাকশন ওভার এক্সপ্লিসিট গ্রামার রুলস? মানে দক্ষভাবে এবং মিনিংফুল, সঠিকভাবে, মানে যেটা কি বলা যায়, মিনিংফুলের বাংলা হতে পারে সঠিক অর্থ থাকে যার, এইভাবে যে ইন্টারাকশন, সেটাকে বেশি গুরুত্ব দেবে, নাকি রিডিং এন্ড রাইটিং, লেখা এবং পড়ার উপর, রাইটিং মানে লেখা, রিডিং মানে পড়ার উপর বেশি গুরুত্ব দেবে, নাকি রিপিটিটিভ ড্রিলস এন্ড এক্সারসাইজ, কোনটার উপর এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম প্রায়োরিটাইজ করবে? কোনটার উপর করা উচিত? নয়টা গ্রামারের অ্যাকিউরেসির উপর করবে না। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা কি পড়েছিলাম ক্লাসরুমে? ও ভুলগুলো সবসময় ভুল নয়, তাহলে গ্রামারের অ্যাকিউরেসির দরকার নেই, ফ্লুয়েন্সিটাকে আগে দেখা হবে। তাহলে এখানটা উল্টো লিখেছে, তাহলে এটা হবে না। তারপরে কি বলছে? ফ্লুয়েন্সি এন্ড মিনিংফুল ইন্টারাকশন, এইটাকে ওরা গুরুত্ব দেবে। রিডিং রাইটিং এ গুরুত্ব শুধু দেবে না, হ্যাঁ, ড্রিল এক্সারসাইজে গুরুত্ব দেবে না, কিন্তু ফ্লুয়েন্সি, দক্ষতাটা অর্জন করবে, এবং ইন্টারাকশন, এইটার উপরে গুরুত্ব দেবে। তাহলে 9 বি। প্রচুর কাটাছেড়া করে ফেলছি। Question number 10. Which of the following is not a principle of the communicative language teaching approach? CLT কোনটা প্রিন্সিপাল নয়? মিনিংফুল কমিউনিকেশন, টাস্ক বেসড অ্যাক্টিভিটিস, গ্রামার ফোকাসড এক্সারসাইজেস এবং অথেন্টিক ম্যাটেরিয়ালস, এর মধ্যে কোনটা নয়? ভালো করে ভাবো। অথেন্টিক ম্যাটেরিয়াল দরকার, অবশ্যই দরকার, কিন্তু বলছি কি, কোথাকার কোথাকার, মানে কোন অ্যাপ্রোচের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, এই যে এক হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচে কোনটা গুরুত্বপূর্ণ না? আমি তো দেখেছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে আমরা কি বলেছিলাম, যে গ্রামার কতটা গুরুত্ব দেওয়া হবে না, তার মানে অথেন্টিক ম্যাটেরিয়ালসটাকে আমরা একটু এলিমিনেট করেই রাখলাম আপাতত। দেখা যাক পরেরগুলো কি আছে। গ্রামার ফোকাস এক্সারসাইজেস, এটাও খুব একটা গুরুত্ব দেবে কি? আমি ভুল বলছি, উল্টোটা বলছি, সরি। এর মধ্যে নট এ প্রিন্সিপাল, কোনটা গুরুত্বপূর্ণ নয়, কোনটা সঠিক নয়? মিনিংফুল কমিউনিকেশন, এটা অবশ্যই দরকার সিএলটির ক্ষেত্রে। টাস্ক বেসড অ্যাক্টিভিটিস, এটাও দরকার, ঠিক আছে। এবং গ্রামার ফোকাস এক্সারসাইজেস, এটা দরকার কিনা আমরা ভাববো। আর অথেন্টিক ম্যাটেরিয়ালস, এটা তো দরকার অবশ্যই, কারণ সঠিক জিনিসটা না থাকলে সঠিক শেখাবো কি করে? তাহলে গুরুত্বপূর্ণ নয় হচ্ছে গ্রামার ফোকাসটা, কারণ আমরা সিএলটিতে আছি, একটু একটু ভুল হলে আমরা সেটাকে অতটা গুরুত্ব দিয়ে দেখছি না, এবং আমরা সেটাকে সহনশীলতার সাথে বিচার করছি, বিবেচনা করছি। তাই গ্রামার ফোকাস এক্সারসাইজটা এখানে প্রিন্সিপাল নয়। কিসের ক্ষেত্রে? সিএলটি। সিএলটি মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে গ্রামারটা অতটা গুরুত্বপূর্ণ নয়। বেশ, তাহলে 10টা কোশ্চেন হলো। এবার নিজেদের স্কোর বলো। চন্দ্রিকা সরকার 10/10, সৌভিক বেজ 6/10, মীনাক্ষী 10। বাহ, ভালো স্কোর করেছে তো সব। সুন্দর স্কোর। সৌভিক বেজ 6/10। পুরো ক্লাসটা শুনছিলে না নাকি? নাকি বোরিং লাগছে? স্যার খালি বকে, বক বক করে। এবার আমাকে বলো যে আজকের ক্লাস কার কার বোরিং লেগেছে? লেগেছে কারোর বোরিং? টপিকটা একটু বোরিং ছিল, বোরিং বলবো না, কিন্তু ওই আমাকে একতরফা বকতে হচ্ছে তো। ঠিক আছে, এটা কি বলতো, অ্যান্সার কি? প্রথম 8টা কোশ্চেনের দেয়া আছে, লাস্ট 10টা কোশ্চেনেরও দেয়া আছে। এটা তোমাদের কাজে লাগবে যখন তোমাদের মেটেরিয়ালটা দেবো, এখান থেকে তোমরা মার্ক করে পড়তে পারবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ক্লাস ভালো না লাগলে জানাবে, আমরা নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু ক্লাস না ভালো লাগলে যদি তোমরা সেটা আমাদেরকে না জানাও, তাহলে কিন্তু আমাদের বুঝতে পারবো না যে আমাদের কোথাও ভুল হচ্ছে কিনা, বা তোমাদেরকে দিতে পারছি কিনা, তোমরা নিতে পারছো কিনা, এগুলো বুঝতে পারবো না। তাই একটু ফিডব্যাক দেবে, ঠিক আছে। তাহলে আর কিছু বলার থাকলে চ্যাট বক্সে বলতে পারো। আজকের মতো গুড নাইট, ঠিক আছে। পরের দিন তোমাদের সাথে আবার একটা কোনো টপিক নিয়ে আলোচনা হবে।